নাও তাহলে এবার শুরু করি ক্লাস। জয়েন করে যাক আস্তে আস্তে সবাই। ওকে, তোমাদের 10 নম্বর কোশ্চেন হয়ে গেছিল তাই তো? Yes. 10 নম্বর হয়ে গেছে, এবার 11 নম্বর থেকে শুরু করবো। আজকে কিন্তু শেষ করতে হবে, একটু সময় নিয়ে, একটু দেরি হয়ে গেল আজকে আমাদের। ঠিক আছে, কিন্তু আজকে আমি এই চ্যাপ্টারটা শেষ করবো। দেখো 11 নম্বর কি বলেছে, একটি গোলক, ঠিক আছে, একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে তার আয়তনের কি পরিবর্তন হবে? দেখো গোলক মানেই চলে আসছে 3D, তাই তো? গোলকের যদি ছবি ড্র করি তাহলে এইভাবে আসে এটা, এবং এইরকম, তাই তো? গোলক মানে এটা 3Dর মধ্যে চলে, 3 ডাইমেনশন, মানে একটা ফুটবল বলতে পারো। তো যাই হোক, এখানে বলেছে একটি গোলকের আয়তনের ফর্মুলা। একটি গোলকের আয়তনের ফর্মুলা কি বলো? আয়তনের ফর্মুলা তোমরাই বলো। বলো আয়তন ফর্মুলা কি? 4/3 So পাই আর কি, তাই আয়তন তো? মানে কি সারফেস এরিয়া? না, সারফেস এরিয়া না, আয়তন মানে হচ্ছে এটা হচ্ছে ভলিউম। তো 4/3 পাই আর কিউব। হ্যাঁ, 4/3 পাই আর কিউ। এবার বলেছে তো একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে গেল, তো ব্যাসার্ধটা দ্বিগুণ হয়ে গেলে তার আয়তনে কি পরিবর্তন হবে? তাহলে দেখো, যদি ব্যাসার্ধ আর হয় এবং সেটা ট্রান্সফার হয়ে যদি 2r হয়ে যায়, দ্বিগুণ মানে 2r, ঠিক আছে? তাহলে যদি এর আয়তনটা তাহলে কত আসছে, এটা যদি ব্যাসার্ধ হয় আর এটা আয়তন মানে ভলিউম, তাহলে 4/3 পাই আর কিউ, এবং সেটা চেঞ্জ হয়ে 4/3 পাই আর এর জায়গায় 2r চলে আসবে এবং সেটা হোল কিউ হয়ে যাবে। এবং তাহলে চেঞ্জেসটা কি হচ্ছে, তাহলে দেখো যে 4/3 পাই আর এখানে 2 কিউ মানে 8 আর কিউ, তাই তো? তাহলে তুমি বুঝতেই পারছো যে 4/3 পাই, এই আরটাকে যদি আমি লিখি আর কিউ ইন্টু 8, তাহলে দেখো যদি দ্বিগুণ হয়ে যায়, হুম, তাহলে তুমি বুঝতেই পারছো যে কোন জায়গায় চেঞ্জ হচ্ছে। এটা আর দ্বিগুণ হয়ে গেল, তাহলে যে আর এর জায়গাটা সেটা চেঞ্জ হয়ে কত হয়ে গেল, আয়তন, এ আয়তন আর এ আয়তন যদি সমান হয় তাহলে এটা বেশি কোথায় হচ্ছে, 8 গুণ বেশি হচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তো এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসলেও এইভাবেই করবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে যা চেঞ্জেস হবে সবই ঠিক থাকবে। আর এর জায়গায় চেঞ্জেসটা হচ্ছে, তাহলে আর কিউ হচ্ছে তো 2r কিউ মানে 2 কিউ মানে 8, তাহলে এখানে ডাইরেক্টলি তুমি 8 দিয়ে অ্যান্সার করে দিতে পারো। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই। এক সেকেন্ড, দেখুন কেউ জয়েন করলো মনে হচ্ছে। ওকে, চলো পরের কোশ্চেন করো দেখি, যে একটি কাঠের বাক্সের মাপ, কাঠের বাক্সের মাপ, যখনই বাক্স বলেছে তখনই 3D হয়ে যাচ্ছে। বাক্সের মাপ 20 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, তিনটে কেন দিল? ধরো আমরা যে ঘরে আছি সেই ঘরের মতোই বাক্সটাও ভাবতে পারি, ঠিক আছে? যেমন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই আছে, আমি জানি না কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্থ কোনটা উচ্চতা, কিন্তু তিনটে ভ্যালু দিয়ে রেখেছে। দৈর্ঘ্য বড়ই হবে, প্রস্থ একটু ছোট হবে, উচ্চতা এরকম হতে পারে। তো বলেছে কাঠ 1 সেমি পুরু হলে বাক্সটি তৈরি করতে কত কাঠ লাগবে? দেখো বাক্সটার মধ্যে কি থাকে, বাক্সর ভেতরে তো ফাঁকা থাকবে, চার সাইডে মানে সব দিকেই কাঠ লাগবে, তাই তো? তো এরকমই বাক্সটা তৈরি করবে, যে বলেছে একটি কাঠের বাক্সের মাপ এত এত এত, কাঠ 1 সেন্টিমিটার পুরু হলে বাক্সটি তৈরি করতে কত কাঠ লাগবে, তাহলে ওই বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করলে আমার হয়ে যাবে। হুম, 1 সেমি পুরু, অসুবিধাও নেই, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বের করো, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। মানে যদি এরকম একটা বাক্স থাকে, হ্যাঁ, ঠিক আছে? এবার এখানে একটা দিয়েছে 20, হ্যাঁ এটা দিয়েছে 12, এটা দিয়েছে 10, তো চার সাইডে সব দিকেই যদি আমাকে তৈরি করতে হয়, তাহলে আমার যদি সমগ্র তলের ক্ষেত্রফল বের করি তাহলে দেখো তো কত হয়। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি?
আয়তঘন এটা। তো আয়তঘন তুমি নিজে থেকে বের করো, যদি তোমার ফর্মুলা মনেও না থাকে তো এইভাবে প্র্যাকটিস করো। আয়তঘনের ক্ষেত্রে কি হচ্ছে যে এইটা ক্ষেত্রফল, এই পুরোটা ক্ষেত্রফল, এদিকে ক্ষেত্রফল, এদিকে ক্ষেত্রফল, সবগুলো ক্ষেত্রফল ডবল ডবল আছে না। যদি আমি দেখি আমরা যে ঘরে আছে আয়তঘন, ছাদ আর মেঝে সমান, বাম দিকের দেওয়াল ডান দিকের দেওয়াল সমান, সামনের দেওয়াল আর পিছনের দেওয়াল সমান, তাই তো? তাহলে তাহলে 2 ইন্টু তাদের দুজনের ক্ষেত্রফল, মানে লেন্থ ইন্টু ব্রেথ প্লাস ব্রেথ ইন্টু হাইট প্লাস লেন্থ ইন্টু হাইট, তাই তো? তাহলে তুমি 2 ইন্টু 20 ইন্টু 12 প্লাস 12 ইন্টু 10 প্লাস 10 ইন্টু 20, তাই না? এটা তাহলে সমগ্র তাহলে ক্ষেত্রফল হয়ে গেল। তাহলে 2 ইন্টু কত হচ্ছে, 12 দুগুনি 24, 240 প্লাস 12 দুগুনি 120 প্লাস 200, তাই তো? কত হচ্ছে 2 ইন্টু 36, 36 আর 36, 540, তাহলে 4, 8, 5, 10, 1080 আছে, 1080 নেই কেন? স্যার ক্যালকুলেশনে ভুল হয়েছে, ক্যালকুলেশন ভুল হয়েছে। 560 হবে, 2 ইন্টু 560 হবে। 20 আর 40, 60, 560, তাহলে 6 দুগুনি 12, কত আসছে? 1120। 1120। সেমি 12 নম্বরের অ্যান্সার এখানে অপশন এ দিয়েছে, ঠিক আছে? কিন্তু আমার যা মনে হয় স্যার কাঠের 1 সেন্টিমিটারটা কি কাজে লাগবে না কোনো? 1 সেন্টিমিটার আছে বলেই, এটা যদি 2 সেন্টিমিটার থাকতো তো প্রত্যেকটা পুরো 2 দিয়ে গুণ করে দিতাম, তাই না? 1 সেন্টিমিটারই তো আছে, সবগুলো সেন্টিমিটারে আছে, তাই না? মানে পুরু বলছে, তাহলে কি পুরো 1 সেন্টিমিটারই 1 পুরো থাকছে। সেন্টিমিটার? তাহলে সেন্ট ঘন কিউব। এখানে এদের অ্যান্সার এরা কি করেছে, এটা একটু আমাদের একটু এসেছে জয়েন করে দিলাম। এটার অ্যান্সার এটাই হবে, ঠিক আছে? কারণ বাক্স কি জন্য করবে, শুধু যদি যদি পুরোটা কাট হয়। এটার ক্ষেত্রে এদের অ্যান্সার দিয়েছে 22, আচ্ছা, ইন্ডিয়েট ক্ষেত্রফল মাইনাস 18, 10, 8, কিন্তু তাহলে এখানে 1 সেন্টিমিটার না করে তাহলে এখানে এরা 2 সেন্টিমিটার, আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে এই জায়গাটা এইভাবে না করে এটা সমগ্র তাহলে ক্ষেত্রফল হয়ে গেল, ঠিক আছে? কিন্তু কাঠের বাক্সটা এরকম ভাবে এরা ভেবেছে এবং এটা ঠিকই আছে। এই 1 সেন্টিমিটার পুরো তো, মানে ধরে নাও আমি যদি একটা, এটা দৈর্ঘ্য আর প্রস্থ যদি ভাবি তাহলে 20 আর এখানে 12, আর এখানে বলেছে যে এগুলো সবগুলো 1 সেন্টিমিটার করে পুরু। হ্যাঁ এরকম বলেছে আর কি, হ্যাঁ ঠিকই আছে। এগুলো সব 1 সেন্টিমিটার করে পুরু হলে মানে তুমি ধরে নাও 3D ব্যাপারটা ভেবে নাও, ঠিক আছে? এইটা তাহলে কত হয়ে যাবে, 20 আর এখানে 1 আর এখানে 1 বাদ, মানে এখানে 18, তাই তো? আর এই জায়গাটা কত হয়ে যাবে, 12 থেকে 2 বাদ মানে 10, আর হাইট যেটা ছিল, হ্যাঁ এই যে হাইট যেটা ছিল, এই যে হাইট যেটা আছে এটা, এই হাইটটা এটাও পুরু হয়ে যাচ্ছে, এটাও 1 সেন্টিমিটার পুরু। তো এটা কত ছিল, 10 ছিল, তাহলে 10 থেকে মাইনাস 2 কমে এখানে হয়ে গেল 8। তাহলে এরকম অ্যান্সারটা এরকম করেছে এরা, যে এটার প্রথম কথা হচ্ছে এটার কিউব বের করেছে, মানে পুরোটার ক্ষেত্রফল, মানে হচ্ছে ভলিউম বের করেছে, এই পুরো বাক্সটার ভলিউম কত হবে, ঠিক আছে? তাহলে এটার পুরোটার ভলিউম বের করেছে, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, তাই তো? ভলিউম হয়ে গেল পুরোটা। তাহলে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে ভলিউম হয়ে যাবে, মানে আয়তন হয়ে যাবে। তাহলে পুরোটার আয়তন, এর আয়তন, মানে এ দেখো 20, এই বড় বাক্সটার আয়তন, আর ফাঁকা জায়গাটার আয়তন মাইনাস করে দিয়েছে,
মাইনাস ফাঁকা জায়গাটা আয়তন। তো ফাঁকা জায়গাটাকে 1 সেন্টিমিটার পুরু হলে দুটোরই আয়তন মাইনাস হয়েছে। দাঁড়াও, এটা সমগ্রতলের ক্ষেত্রফল হলে পুরু তো আসছে না, ঠিক? তাহলে এইখানে কি আসছে যে 20 ইন্টু 12 ইন্টু 10, আর এটা থেকে বিয়োগ করেছে হচ্ছে 18 ইন্টু 10 ইন্টু 8। ঠিক আছে, মানে তুমি যদি কোনো দেশলাইয়ের বাক্স ভাবো, ঠিক আছে, দেশলাইয়ের যে কাঠটা থাকে সেটা একটু কিছুটা পুরু থাকবে, তো তো সেটাই বলে দিয়েছে 1 সেন্টিমিটার পুরু। ঠিক আছে, তাহলে এর আয়তন মাইনাস ওই ফাঁকা জায়গাটার আয়তন করে দিলে, মানে ধরলাম যে বাক্সটার ফাঁকা জায়গাটার আয়তন, সরি, ফাঁকা জায়গাটা আছে এত জায়গাটা, তাহলে এখান থেকে যদি বিয়োগ করো তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। এটা অ্যান্সার কত আছে? 12 24 2400 মাইনাস, আর এখানে 144, তাই তো? 144 44 তাই তো? তো আচ্ছা, তাহলে কত আসছে? 40104, তাই আসছে। ও 1040 কেন হবে? 1960 চলে আসছে। ঠিক আছে, এটাই অ্যান্সার। আচ্ছা, এটা বুঝতে অসুবিধা হলো কারো? তাহলে আমি বলো, আমি হ্যাঁ স্যার, বলছি যে কোথায় সারফেস এরিয়া আর কোথায় ভলিউম, ওটা কিভাবে বুঝবো? হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটাতে যদি আমাকে বলতো যে আহ, পুরো বাক্সতে কালার করতে হবে, ঠিক আছে, তাহলে আমি সারফেস এরিয়া যাব। বুঝতে পেরেছো? 4 সাইডে কালার করতে হবে, কত ক্ষেত্রফল কালার করতে হবে, তাহলে তুমি সারফেস এরিয়া যাবো। আর এখানে পুরো, আচ্ছা এখানে আরো একটা জায়গায় বলে দাও, আমি আমি অপশনটা দেখিনি। এখানে কি দিয়েছে? ঘন সেমি দিয়েছে ঘন না? সেমি মানে তো তাহলে তো ভলিউমে যেতে হবে, আয়তনে যেতে হবে, আর আয়তন ছাড়া তো ঘন হবে না। না হলে তাহলে কি আসতো? বর্গ সেন্টিমিটার আসতো, তাই না? আমি এটা লক্ষ্য করিনি, তাই তো? তাহলে বর্গ সেন্টিমিটার আসতো না হলে। তো এই যখন আমি এই কোশ্চেনটাতে যদি তোমাকে বলতো যে বাক্সটি কালার করতে, কোন একটা কালার কালার করতে কতটা আহ, রং লাগবে, যদি রঙের দামও বলে দেয় কতটা, বা কিছু একটা বলে দিল, ওরা একটা কিছু ডেটা বলে দিত, এই তাহলে কি 1 সেন্টিমিটার পুরো এই ব্যাপারটা লাগতো না। 1 সেন্টিমিটার পুরো লাগলো বলেই এমন জিনিসটা কাজে লাগালাম, আর আয়তনও বলে দিয়েছে, তাহলে ওই আর কি, এখানে 20 হলে এটাও 1 সেন্টিমিটার বাদ, এটাও 1 সেন্টিমিটার বাদ, তাহলে এটা হয়ে যাবে 18। এবং সব দিকেই 2 করে কমবে, তাই তো? দু সাইডের জন্য। তাহলে এইভাবে এটার অ্যান্সার 960 চলে আসছে। চলো এই কোশ্চেনটা করো, তাড়াতাড়ি করো, 1 মিনিট সময়, 1 মিনিট সময় করো। সে 54। 54 আসছে। একটি ঘরের মেঝের পরিসীমা 18 সেন্টিমিটার, যদি ঘরের উচ্চতা 3 মিটার হয়, তো খুবই সহজ, গুণ করে পরিসীমা দিলে হয়ে ইন্টু যাবে। উচ্চতা, 4 দেওয়ালের ক্ষেত্রফল তুমি জানোই, 4 18 54, এই 3 সেন্টিমিটার, 3 18 3 54, তাহলে 54 বর্গ সেন্টিমিটার দিচ্ছে, বর্গ সেন্টিমিটার, তাহলে এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তো এটা আর দেখানোর দরকার নেই, 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে পরিসীমা, পরিসীমা তোমাকে দিয়ে দিয়েছে, আর উচ্চতা দিয়ে গুণ করে দিলে তোমার 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে গেল। পরের কোশ্চেন দিয়ে করো দেখি। একটি চোঙ, তো চোঙ মানে কি? সিলিন্ডার, তাই তো? একটি চোঙের ভূমির পরিধি 88 সেন্টিমিটার। তো যদি আমি চোঙ ড্র করি তাহলে কি আসবে? এই চোঙ, তাই তো? এটা চোঙ, এটা এটা আর এটা আর, ঠিক আছে। বলছে একটি চোঙের ভূমির পরিধি, ভূমি যে এটা একটা সার্কুলার থাকবে, তো তো সার্কুলারের পরিধি কত বলে দিয়েছে? 88 সেন্টিমিটার। পরিধি মানে কত? দেখো, পরিধি মানে তুমি এখানে তো অটোমেটিক্যালি আর ধরেই নিচ্ছ, ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ আর পরিধি হচ্ছে, তাহলে পরিধি ইকুয়াল টু
পরিধি ইকুয়াল টু 2 পাই আর, তাই তো? তো 2 পাই আর ইকুইভ্যালেন্ট টু কত বলে দিয়েছে? 88 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আর এর ভ্যালু এবং উচ্চতা বলে দিয়েছে 30 সেন্টিমিটার উচ্চতা, এই যে উচ্চতাটা। তবে আয়তন কত? তাহলে আয়তন কত? তাহলে এখানে এটার ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করতে হবে, তো পরিধি থেকে ক্ষেত্রফলে আসতে হবে। তাহলে আমি এখান থেকে আর বের করি, তাহলে অতএব পাই আর ইকুয়াল টু 44 কাটলো 44। আচ্ছা, তাহলে আর ইকুয়াল টু 44 ইন্টু একের পাই। একের পাই মানে হচ্ছে পাই মানে 22/7। তাহলে আমি লিখে দিই 44 ইন্টু 1 22/7। অপশন ডি আসছে তোমার? ঠিক আছে, দেখছি। তাহলে আসছে 44 ইন্টু 7/22, 2 দিয়ে কাটলো 14। তাহলে আর ইকুয়াল টু কত হয়ে গেল? 40। আর ভ্যালু 14 হয়ে গেল। তাহলে এবার ক্ষেত্রফল কত হয়ে যাবে? এরিয়া। এরিয়া মানে ক্ষেত্রফল কোথায়? ভূমির ক্ষেত্রফল। হ্যাঁ, ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল কত হয়ে যাবে? আমি জানি পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার মানে হচ্ছে তোমার পাই আর স্কোয়ার মানে হচ্ছে তোমার 22/7 ইন্টু আর 14 ইন্টু 14, এইভাবে রাখবে। ঠিক আছে, কখনোই 14 স্কোয়ার 14 দিয়ে গুণ করে দেবে না, কারণ কত সুন্দরভাবে কেটে যাচ্ছে 2। তাহলে আমি পুরোটা করলাম না, 22 ইন্টু 14 দুগুণে 28 করে দিলাম। ঠিক আছে, এটা করে রাখলাম ক্ষেত্রফল। এবার বলেছে যে আয়তন কত হবে? তাহলে আয়তন কি? এই ক্ষেত্রফলটাকে, এই যে ক্ষেত্রফল যেটা থাকবে, এই ক্ষেত্রফল বেরোলো, এটা এই ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করে দিলে তোমার আয়তন বেরিয়ে যায়। তাহলে এই ক্ষেত্রফল, তাহলে আয়তন হয়ে যাবে, আয়তন হয়ে যাচ্ছে তোমার 22 ইন্টু 28 ইন্টু 30। ঠিক আছে, তাহলে সরি, তাহলে করো 3 3 9 আর 6 বাদ, মানে 84 ইন্টু 22 আর ইন্টু 10। ঠিক আছে, 3 আর 28 গুণ করে দিলাম। ঠিক আছে, একবারে গুণ করেই দাও বা ক্রস মাল্টিপ্লিকেশন করে নাও। 84 আর 22, 4 দুগুণে 8, 1, 8 দুগুণে 16, আর 4 দুগুণে 8, 24, 25 আর 5, এত হলো 2, আর 8 দুগুণে 16, 17, 18, 1858, 18580, 18। কোথাও ভুল হলো আবার? 480 আছে, এটাই হবে। 58 হলেও এখানে কোথাও ভুল আছে। 4 দুগুণে 8, ওই যে 4 দুগুণে 8 করে আবার হাতে 1 রেখে দিয়েছিলাম, ওখানে ভুলে গেছে। ঠিক আছে, তাহলে এই অপশন ডি হয়ে গেল। ঠিক আছে অ্যান্সার। তাহলে তোমাকে বারবার, আচ্ছা চলো কোশ্চেন করতে করতে এই ফর্মুলাগুলো রিকল হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। স্যার তো একটা প্রশ্ন আছে আমার। হ্যাঁ বলো। স্যার বলছি, এটা তো আপনি তাহলে ভলিউম বের করলেন চোঙের, হ্যাঁ, আয়তন বলেছে তো। তাহলে স্যার ভলিউম ও, তো কিউব হয় আয়তন এখানে চেয়েছে আবার, বর্গ। এখানে বর্গ সেমি দিয়েছে, এটা ভুল হবে। ঠিক আছে, এটা ঘন আরে সেমি। বাপরে। হুম। ঠিক আছে, এটা এটা ভুল করেছে, এটা বর্গ হবে না, ঘন হবে। ঠিক আছে, আয়তন চেয়েছে যেহেতু, আর আয়তনই হবে। আর যদি বলতো যে না আমি এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল যদি জিজ্ঞাসা করতো, তাহলে তো পরিধি দেওয়াই ছিল, দেওয়া ছিল না পরিধি, তো পরিধির সঙ্গে উচ্চতা গুণ করে দিতাম, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে যেতাম। তো পার্শ্বতলের ক্ষেত্রফল চাইনি, বুঝেছো, ঘন চেয়েছে। আর স্যার পরিধিটা তো সব জায়গাতে একই, মানে বৃত্তের ক্ষেত্রে বা চোঙের ক্ষেত্রে 2 পাই আর দিয়ে বের করতে হবে, তাই তো? না দেখো, চোঙের নিচে তো বৃত্তই থাকছে, সিলিন্ডার নিচের দিকটা তো বৃত্ত হয়ে আছে। হ্যাঁ স্যার, নিচেরটা হ্যাঁ বৃত্ত, হ্যাঁ, হ্যাঁ। এই জন্যই 2 পায়ারটা ইউজ করেছি, বুঝেছো। আচ্ছা, এটা বৃত্ত, বৃত্ত ঠিক আছে। সবসময় বৃত্ত, বৃত্তর জন্য এই এই ফর্মুলাটা আছে। এবার বৃত্ত যেখানে যেখানে হ্যাঁ, থাকবে 2 পাই আর। সেখানে আমি 2 পায়ার ইউজ করতে পারি, বুঝেছো। ঠিক আছে। চলো পরে কোশ্চেন করো দেখে। এখানে চোঙ বলেছে, চোঙ মানে সিলিন্ডার। তো চোঙের ভূমির ব্যাসার্ধের অনুপাত, আচ্ছা দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:3, তাদের আয়তনের অনুপাত কত হবে? তার মানে প্রথম, এটা যদি এটার একটার ব্যাসার্ধ 2 ধরলে একটার উচ্চতা তুমি 5 ধরবে, মানে প্রথমটা। ঠিক আছে, এভাবে করো দেখি। দুটো চোঙ নাও, চোঙের ক্ষেত্রফল, আচ্ছা চোঙের আয়তন কত হবে? চোঙের আয়তন হয়ে যাবে তোমার এইখানে ভূমির ক্ষেত্রফল। আচ্ছা আমি ছবি ড্রই করে দিচ্ছি, তাই তো। তাহলে এই, এটা হচ্ছে হাইট, হ্যাঁ হাইট। আচ্ছা আমাকে কি কি দিয়েছে? আমাকে এখানে দিয়েছে হচ্ছে আর, আর মানে এই যে ব্যাসার্ধ আর,
ব্যাসার্ধ আর, আর এর অনুপাত দিয়েছে, তাহলে একটা আর দিলাম আর, আর একটা দুটোই নিয়েছে, একটা বেশি আছে তাহলে আরেকটা আমি এখান থেকে একটা বড় নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখানে ক্যালকুলেশন ওরকম করবো না। আর এর ভ্যালু দুটো আছে, R1 R2, ঠিক আছে। R1 কত দিয়েছে 2 ইউনিট, R2 3 ইউনিট, ঠিক আছে, 2 সেন্টিমিটার যাই হোক। আর কি বলেছে উচ্চতা হাইট, H1 কত বলেছে 5 ইউনিট, আর H2 স্যার 20:27। হ্যাঁ যত পেবে 3 ইউনিট, ঠিক আছে। এবার তাহলে তাদের আয়তনের অনুপাত, তাহলে আয়তন কত হয়ে যাবে, তাহলে আয়তন অনুপাত তাহলে কত হবে, তাহলে ভলিউম 1 কত হয়ে যাবে 2 পাই, মানে পাই আর স্কয়ার, পাই R1 স্কয়ার ইনটু হাইট H1 is to পাই R2 স্কয়ার ইনটু H2। তাহলে এই ক্ষেত্রে তুমি দেখো এখান থেকে যদি ভ্যালু বসাও, রেশিও যখনই করে দিয়েছে না, রেশিও যখনই আসে তাহলে পাই আর পাই কেটে দিই, আর কিছু দরকার নেই। এবার R1 স্কয়ার যাই এখানে যাই মিটার থাক সেন্টিমিটার থাক সবকিছু কেটে যাবে, তাহলে এখানে 2 রেখে দেবো, 2 ইনটু হাইট 5 আছে, হ্যাঁ, আর এইখানে কত আসবে 3 ইনটু 3, তাহলে 10 ইস টু, স্যার স্কোয়ার হবে, সরি তাই বলি, 2 স্কোয়ার। হ্যাঁ 2 স্কয়ার হবে, এখানে 3 স্কয়ার হবে, তাই তো। 4, এখানে 4 5 4 ইন্টু 5 ইস টু, এখানে 3 থেকে 9 ইন্টু 3, তাহলে 4 5 20 ইস টু 3 9 27, তাহলে আর কাটবে না 20 ইস টু 27, তাহলে এটা হয়ে যাবে অপশন এ হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে এইভাবে আমি করব, কোনো অসুবিধা নেই। R1 এর ভ্যালু বসিয়ে দিলাম, R2 এর ভ্যালু বসিয়ে দিলাম, আর তার স্কয়ার আছে তার জন্য 2 এর স্কয়ার 3 স্কয়ার, ব্যাস। চলো কনসেপ্ট গুলো আস্তে আস্তে ক্লিয়ার করো। তোমার যদি মনে হয় যে না এটাতে বেশি সময় লাগছে, লাগুক, কোনো অসুবিধা নেই, ধীরে ধীরে করো, কিন্তু একবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে কিন্তু তোমাদের অনেক হেল্প হবে। পরে কোশ্চেন, দেখো এখানে কি বলেছে, বলেছে 20 মিটার দীর্ঘ, 15 মিটার প্রস্থ, 10 মিটার উচ্চতা বিশিষ্ট, মিটার উচ্চতা বিশিষ্ট একটি ঘরের চার দেওয়াল 2 মিটার চওড়া কাগজ দিয়ে ঢাকা হলো, ঠিক আছে, 2 মিটার চওড়া কাগজ দিয়ে ঢাকা হলো, প্রতি মিটার কি কাগজের দাম এত টাকা হলে কত খরচ পড়েছে। ছবিটা যদি এইভাবে ভাবি, আমি যদি একটা দেওয়াল নিই, ধরো আমি একটা দেওয়াল নিলাম, ঠিক আছে, তাহলে এই দেওয়ালের ধরো এটা 20 মিটার আছে, আর এখানে আছে 15 মিটার, আর যে আমার যে কাগজটা আছে সেটা 2 মিটার চওড়া, মানে এই 2 মিটার চওড়া এখানে কাগজ দিয়ে ঢাকলাম, এভাবে ঢাকলাম, ঠিক আছে, বেসিক্যালি এইভাবে আমি ঢাকছি। আর বলে দিয়েছে একটি ঘরে চার দেওয়াল 2 মিটার চওড়া কাগজ দিয়ে ঢাকা হয়েছে, মানে এই চওড়া যেটা তোমার প্রস্থ যেটা আছে কাগজের, কাগজটা যদি আমি এরকম ভাবে ভাবি, হ্যাঁ, কাগজ লম্বা কাগজ, হ্যাঁ, তো এইখানে যে প্রস্থটা যেটা আছে, হাইট তো আমি জানি না, হাইটটা আমাকে কাগজে ঢাকালে প্রতি মিটার কাগজের দাম এত হলে কত খরচ পড়বে, তো সেটা আমি দেখছি পরে। আমি বলে দিই, এইখানে 2 মিটার চওড়া, এবং এই 2 মিটার চওড়া কাগজের 1 মিটারের দাম, ধরলাম এইটার 1 মিটার, আমি আমি জাস্ট গেসের জন্য, আরো ছোট হবে, এটা যদি 1 মিটার হয়, এটার দাম হচ্ছে 2.50, ঠিক আছে। ওদের দেখবে তুমি যদি দোকানে যাও ওদেরকে বলবে যে 2 মিটার লম্বা কাগজ, তো একটা দিকে একটা ফিক্স থাকে 2 মিটার, ঠিক আছে। তাহলে আমি কি করব, করার কি আছে, প্রথমে তুমি আগে সমগ্রতলের ক্ষেত্রফল বের করো, কারণ একটি ঘরের আচ্ছা চার দেওয়াল বলেছে, তো চার দেওয়ালের ক্ষেত্রফল বের করো, মানে পরিসীমা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, তাহলে পরিসীমা, এখান থেকে পরিসীমা বেরোবে এবং তার সঙ্গে উচ্চতাটা গুণ করে দিলে তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাবো। এবার চার দেওয়ালের ক্ষেত্রফল, এটা কি না
2 মিটার ইন্টু 1 মিটার হলে বর্গ মিটার হয়ে যায়। আচ্ছা, করে দিচ্ছি। তাহলে আমার সমগ্র 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হয় দেখো, 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে, পরিসীমা হচ্ছে তোমার 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 20 প্লাস 15 আর ইন্টু উচ্চতা, হাইট মানে 10। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে এখানে 15, এখানে 27, 54, 10, 54 ইন্টু 10 মানে 540। তাহলে এত মিটার স্কোয়ার, বর্গ মিটার, বর্গ মিটার, ঠিক আছে। তো 540 বর্গ মিটার পেলাম। এটা কি আছে, পুরো সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে, 4 দেওয়ালের ক্ষেত্রফল, ঠিক আছে। এবার বলেছে 4 দেওয়ালে 2 মিটার চওড়া কাগজ দিয়ে ঢাকা হলো। তো এটা 2 মিটার হবে না, 2 বর্গ মিটারই কনসেপ্টই যাবে, ঠিক আছে। তো টোটাল কত মিটার কাগজ লাগবে, এবার কাগজ লাগবে ধরে নাও, কাগজ লাগবে কত হচ্ছে 540 পুরোটা 2 মিটার দিয়ে যদি ভাগ করে দিই, 2 মিটার দিয়ে কত, 2 মিটার পুরো কতগুলো, কত লম্বা কাগজ লাগবে যদি আমি এরকম ভাবি, কত মিটার কাগজ লাগবে সেরকম যদি ভাবি, তাহলে কত হচ্ছে 270। আচ্ছা, তো এবার এত মিটার, 1 মিটার কাগজের দাম এত মিটার কাগজ লাগবে, 1 মিটার কাগজের দাম 2.5 টাকা, তাহলে এত মিটার কাগজের দাম কত হবে, তাহলে টোটাল কাগজ লাগবে, তাহলে খরচ হয়ে যাচ্ছে কত, 270 ইন্টু 2.5, এত টাকা, ঠিক আছে, এত টাকা। তাহলে এবার বের করে নাও এটা অ্যান্সার কত বেরোবে। আচ্ছা, এটা যদি বাদও দিয়ে দিই কোনো অসুবিধা নেই, দশমিকের জন্য কেটে দিলাম, এখানে তাহলে কত আসলো 27 ইন্টু 25, 25 দিয়ে গুণ করার নিয়ম 4 দিয়ে ভাগ করা, তার মানে 4 দিয়ে যদি ভাগ করি 4 6 24 আর 3টে আছে মানে 75, 675। স্যার ক্যালকুলেশন ভুল হয়েছে, কোথাও ভুল হয়েছে দাঁড়া, মানে ওখানে ওইখানে 700 স্যার হচ্ছে, ওটা 4 দেওয়ালের ক্ষেত্রে বলে 2 ইন্টু 12 প্লাস 15 করেছেন, ওটা 20 প্লাস হবে না। 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে এটা পরিসীমা, হ্যাঁ তো 20 প্লাস 15 হবে, 20 দৈর্ঘ্য আছে। 20 আছে, সরি 12 করে দিচ্ছি, 20 প্লাস 15 হচ্ছে 35, 35 দুগুণে 70, 700, তাই তো। আচ্ছা, তাহলে এখানে যদি 700 হয়ে যায় তাহলে 7, এখানে 350, আচ্ছা 350, তাহলে এখানে তাহলে কত হয়ে যাচ্ছে 35 ইন্টু 25। এবার 35 ইন্টু 25 মুখোমুখি কিভাবে করব, এই 35কে আমি 4 দিয়ে ভাগ করব, কেননা 4 দিয়ে ভাগ করলে 100 চলে আসে, তাই 4 দিয়ে ভাগ করলে 4 6 24, 4 7 28, 4 9 36, ঠিক আছে, 4টে 32 আসছে, তাই তো 4টে 32, তাহলে 800, 3 থাকে ভাগশেষ, 3 ইন্টু 75 মানে 3 ইন্টু 25 মানে 75, 875 টাকা, 875 টাকা আছে, হ্যাঁ আছে, এটা অ্যান্সার। এখানে দেখো, এখানে কি হলো ব্যাপারটা আরেকবার যদি বোঝায়, 4 দেওয়ালের ক্ষেত্রফল চেয়েছে, 4 দেওয়াল ক্ষেত্রফল আমরা জানি পরিসীমা ইন্টু উচ্চতা, পরিসীমা এটা, এটা পরিসীমা ইন্টু উচ্চতা। এবার এটা এটা পরিসীমাটা কি, আমি যদি বলি মেঝের পরিসীমা তাহলে আরো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে, ঠিক আছে, মেঝের পরিসীমা তার ইন্টু উচ্চতা, তো মেঝের পরিসীমা করলাম, তাহলে এইভাবে করলে আমার অ্যান্সার ঠিক বেরিয়ে গেল, ঠিক আছে। আশা করি কোনো অসুবিধা, কি রেকর্ড করছি, হ্যাঁ, চলো পরের কোশ্চেনে যাই। দেখো কোশ্চেন কি বলেছে, দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 5 সেন্টিমিটার 12 সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে দুটি বৃত্ত আছে 5 সেন্টিমিটার, একটা 5 সেন্টিমিটার বৃত্ত, সরি এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এটা ধরে নাও এটা 5 সেন্টিমিটার, এখান থেকে কেন্দ্রীয় বিন্দু থেকে এটা হচ্ছে 12 সেন্টিমিটার, ঠিক আছে। দুটি বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত হবে। আচ্ছা, তাহলে এদের ক্ষেত্রফলের সমষ্টি বের করতে হবে, তাহলে এখানে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, তাহলে ক্ষেত্রফলের সমষ্টি, তাহলে এখানে কত হয়ে গেল, এখানে পাই ইন্টু 5 এর স্কোয়ার প্লাস পাই ইন্টু 12 এর স্কোয়ার,
5 আর 12, তাহলে এখানে কত আসছে পাই, কত স্কোয়ার আসবে 5 আর 12। আচ্ছা আমি আমি তোমাদের এরকম ভাবে ইসে করিয়েছিলাম সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে করিয়েছিলাম, দেখো তো 5 আর 12 তে 13, মানে এই জিনিসটা জানো তোমাদের করিয়েছিলাম, দেখো এটাতে এখানেও কাজে লেগে গেল, যে আমরা জানি 13 স্কোয়ার ইকুয়াল টু 5 এর স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, করিয়েছিলাম না? দেখো দেখতে হ্যাঁ পাবে স্যার করিয়েছিলাম, করেছিলেন। হ্যাঁ দেখো ওইভাবে হ্যাঁ ওই স্যার। ওই ডেটাটাই দিয়েছে, দেখো খেয়াল করলে এখানে 5 স্কোয়ার, মানে এখানে তাহলে কমন হলে কি হবে, পাই এত, এটা 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 কোন একটা ভ্যালু আসবে, এটা কোন একটা ভ্যালু আসবে, ঠিক আছে? তাহলে এবার যদি আমি যোগ করি তাহলে 5 এর স্কোয়ার 25 আর 12 এর স্কোয়ার, তার মানে আমি এখানে বলতেই পারি হ্যাঁ এটা ইকুয়াল টু পাই ইন্টু 13 স্কোয়ার হবে, দেখে নাও। আর 13 স্কোয়ার মানে আর এর স্কোয়ার, আর মানে 13 সেন্টিমিটার, মুখে মুখে চলে আসে 5 12 13, ঠিক আছে? এই এই কয়েকটা ফর্মুলা আছে, ফর্মুলা ঠিক না, আমি আরেকবার তোমাদেরকে রিকল করানোর জন্য বলে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট ওই ডেটাগুলো, ঠিক আছে? যেরকম 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ারে তোমার 5 এর স্কোয়ার হয়, ঠিক আছে? 10 এর স্কোয়ার, এই সরি 6 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ারে 10 এর স্কোয়ার হয়, 5 এর স্কোয়ার 12 এর স্কোয়ারে 13 এর স্কোয়ার হয়, আর 8 এর স্কোয়ার প্লাস 15 এর স্কোয়ারে 17 এর স্কোয়ার হয়, আর 7 এর স্কোয়ার প্লাস 24 এর স্কোয়ারে 25 এর স্কোয়ার হয়। এটা মাথায় রাখবে, কারণ কি তুমি যদি ক্যালকুলেশন করো, দেখো আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি এটা হচ্ছে কিনা। 5 এর স্কোয়ার মানে তাহলে পাই ইন্টু 5 এর স্কোয়ার মানে 25, আচ্ছা প্লাস পাই ইন্টু কত হবে 13 স্কোয়ার মানে 144, তাহলে কত আসছে পাই ইন্টু যোগ করে দিলে 25 আর 44 169, তাই তো? তাহলে 169 মানে হচ্ছে পাই ইন্টু 13 স্কোয়ার আসছে, তাহলে পাই এর স্কোয়ার মানে 13 স্কোয়ার, তাহলে এখানে নতুন যে এটা সার্কেলটা আমার হবে এই দুটো যোগ করে, সেটার আর এর ভ্যালু কত হবে 13 হবে, তাই না? 13 স্কোয়ারই তো পাই আর স্কোয়ার মানে হচ্ছে পাই 13 স্কোয়ার, তাই না? ক্ষেত্রফল, তাহলে আমার মাথাতে ওইভাবে তৈরি করে নিতে হবে, দুটি বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত হবে, তাহলে আশা করি আমরা ক্লিয়ারলি হয়ে গেল। চলো পরের কোশ্চেনে যাই, করে দেখি এই কোশ্চেনটা। একটি বৃত্তাকার মাঠের চারদিকে সম পরিসরে রাস্তা আছে, রাস্তার ভেতরে ও বাইরের দিকের পরিধির পার্থক্য 22 মিটার হলে রাস্তার প্রশস্ততা কত, চওড়াটা কত চওড়া আছে, ঠিক আছে? মানে এইরকম ব্যাপারটা, এটা যদি আমি আর ধরি, আমি ধরলাম এটা তাহলে বড় আর, ঠিক আছে? এবার কি হবে ছোট আর এর, এটা যদি ব্যাসার্ধ ছোট আর হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে, না ক্ষেত্রফল একটি বৃত্তাকার মাঠের চারদিকে সমপরিসর রাস্তা আছে, রাস্তার ভেতরে বাইরে পরিধির পার্থক্য, তাহলে এটার কি হবে বড় ভ্যালুটা 2 পাই আর মাইনাস 2 পাই আর ছোট আর, তাহলে এই পরিধি মাইনাস এই পরিধি ইকুয়াল টু 22 মিটার, তাই তো? তাহলে রাস্তার প্রশস্ততা কত, মানে কত, এই ডিফারেন্সটা চেয়েছে, তাই তো? এইটা কত, আর দুটোর মধ্যে ডিফারেন্সটা চেয়েছে, কারণ এই দুটো আর এর ডিফারেন্সটাই তো প্রস্থ হবে, তাই না? কতটা চওড়া প্রশস্ততা, তাহলে এই এটা চওড়াটা কত হবে, এই দুটো আর এর মধ্যে ডিফারেন্সটাই তো চওড়া হবে, তাহলে দেখো তো আমি এখান থেকে বের করতে পারি কি ব্যাপারটা, তাহলে 2 পাই, তাহলে 2 পাই, এখানে 2 পাই আছে, এখানে 2 পাই আছে, কমন নিয়ে নি, তাহলে আর মাইনাস আর, এবং এটাই চেয়েছে, এই বড় আর থেকে ছোট আর বাদ দিলে যেটা হয় তাহলে প্রস্থ, এটারই ভ্যালু চেয়েছে, তাহলে ইকুয়াল টু 22 মিটার যদি হয় তাহলে আর মাইনাস আর ইকুয়াল টু 22 বাই 2 পাই, তাহলে 22 সাড়ে তিন বাই 2 আর এখানে কেটে গেল, এখানে 11 বাই, আর পাই মানে হচ্ছে 22 বাই 7, 11 ইন্টু 7 বাই 22, তাই তো?
তাহলে এখানে কাটলো 2 কাটলো, তাহলে এখানে 3.5 সেন্টিমিটার। তাহলে অপশন বি। ক্লিয়ার হয়েছে? দেখো তুমি প্রথমেই একটা জিনিস ভাববে না, মানে তুমি জাস্ট ফর্মুলাটা তুমি যদি একবার ড্র করে নিতে পারো, জিনিসটা যদি বুঝে নিতে পারো, তারপর তুমি ফর্মুলা ভেবে নাও। কোনো ফর্মুলা মানে এটা মুখস্থ করার দরকার নেই, আমি এটা বারবার বলছি, এটা ছোট্ট ছোট্ট ফর্মুলা যেগুলো আছে সেগুলো মুখস্থ করো। এতগুলো ফর্মুলা মুখস্থ রাখলে তুমি অ্যান্সারই করতে পারবে না, তখন তোমার পরিমিতি ভয় লাগতে শুরু করবে, তোমার তো কিছুই নেই। যা বলেছে রাস্তার প্রস্থটা কত, চওড়াটা কত, মানে এই দুটোর মধ্যে পার্থক্য, এই দুটোর মধ্যে পার্থক্য কিরকম আছে না, ডিফারেন্স তো পরিধির ডিফারেন্স তো বের করেই দিয়েছে। এবার এইভাবে অ্যান্সারটা আমরা করে নিতে পারবো, ঠিক আছে। আর পাই মানে সবসময় পাই মানে হচ্ছে 22/7। এবার তোমার যদি এরকম হয় 1/পাই যদি হয়, 1 বাই যদি পাই হয়, 1/পাই যদি হয়, তাহলে 7/22। হ্যাঁ, এটা যদি একটু আমি বারবার করে লিখছি তোমাদের যেন বুঝতে অসুবিধা না হয়, কিন্তু এটা একবার মাথায় রেখে দেবে, উল্টে যাবে ভগ্নাংশটা, তার কিছুই না। পরের কোশ্চেনে যাই, বলো করো এই কোশ্চেনটা। বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 42 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 42 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। ওই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কত? দেখো, এটা যদি বর্গক্ষেত্র হয়, আচ্ছা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, এটা বর্গক্ষেত্র বলেছে, ক্ষেত্রফল বলেছে না, এক সেকেন্ড দেখি তো। আচ্ছা, এখানে আবার কোশ্চেন অনুযায়ী এটা কিন্তু কেন এরকম করলো কি জানি, হ্যাঁ সেটা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে 42 বর্গ সেন্টিমিটার। এবার দেখো আমি কি বলতে চাইছি, চল ক্ষেত্রফল 42 বর্গ সেন্টিমিটার, যদি আমি এখানে বাহু ধরি, এটা বাহু, এটা বাহু, এটা বাহু, এটা বাহু, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 42 চেয়েছে বলেছে। তাহলে যদি আমি বলি এর ভ্যালু কত, তাহলে √42, মানে আমি চাইছিলাম যে এটা হয়তো 49 বা কিছু হলে তো পূর্ণ সংখ্যাটা পেয়ে যেতাম, দেয়নি, তো 42 কে √ওভার করলো। এবার বলেছে তার মানে এটা একটা বাহু দৈর্ঘ্য, মানে এটা একটা বাহু দৈর্ঘ্য কত হচ্ছে রুট রুট 42, ঠিক আছে। এবার ওই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কত হবে, দেখো। তো এইখানে যদি আমি একটা বড় মাপের বৃত্ত ড্র করি, ঠিক আছে, এবং এটার কেন্দ্রবিন্দু থেকে এই জিনিসটা আমি বোঝাতে চাইছি জাস্ট, যে এইখান থেকে যে এটার দৈর্ঘ্য হবে, মানে এটা যে ব্যাস হবে, তার মানে আর এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সমান কিনা, তাহলে এটাও এ। এবং বিশ্বের ব্যাসার্ধ মানে এই পোর্শনটা, এই যে ব্যাসার্ধ যে পোর্শনটা আসছে, এই পোর্শনটা এটা কত হয়েছে a/2, তাই তো। তাহলে দেখো, তো ওই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কত হবে, তাহলে এই ক্ষেত্রফল কত হবে, তাহলে পাই আর স্কোয়ার, আর মানে যদি আমি এইটা ভাবি পাই আর স্কোয়ার, তাহলে সেখানে পাই ইন্টু আর স্কোয়ার মানে a/2 তার স্কোয়ার। এবার দেখো পাই মানে যদি 22/7 হয় ইন্টু এ স্কোয়ার a/2 তার স্কোয়ার, মানে a স্কোয়ারের ভ্যালুটা কত, a স্কোয়ারের ভ্যালু 42, তার মানে আমি এখানে তো ডাইরেক্ট 42 বলেই দিচ্ছি, বা √42/2 তার স্কোয়ার। আমি একটু পার্ট পার্ট করেই করলাম, তাই তো, জাস্ট a এর ভ্যালু বসিয়ে দিলাম এখানে। তাহলে এবার কত আসছে 22/7 ইন্টু স্কোয়ার আর রুট কেটে যাচ্ছে, তাহলে এখানে 42 থাকলো, আর নিচে 2 এর স্কোয়ার হয়ে গেছে 4 হয়ে গেল, তাহলে 6×7 = 42, 6 চলে আসছে। আর এখানে ধরে নাও 2 দিয়ে করলে 3, 2, 11, 33,
33 সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু ক্ষেত্রফল চেয়েছে। তাহলে অ্যান্সার, আমার অ্যান্সার পেয়ে গেল। তো এই কনসেপ্টটা, এখান থেকে আমরা একটা কনসেপ্ট পেলাম যে বর্গক্ষেত্রের মধ্যে অবস্থিত সব থেকে যে বৃত্তটা হবে, পুরোপুরি বৃত্তটা, তার যে ব্যাস হবে তার বর্গক্ষেত্রের বাহু সমান হবে। এবার তোমাকে যদি এটা আয়তক্ষেত্র বলতো, তো তুমি এখানে সবগুলো কানেক্ট করতে পারতে? বৃত্ত বৃত্ত কানেক্ট করতোই না। কিন্তু বর্গক্ষেত্র বলেছে যখন, তখন আমাকে সবগুলো বাহুই কানেক্ট করে দিচ্ছে। তো এটা বর্গক্ষেত্র, ওই জন্যই বর্গক্ষেত্র উল্লেখ করেছে। ঠিক আছে, 42 দিয়েছে, অসুবিধা নেই, রুট করে রেখে দিও, অ্যান্সারটা করতে পারবে। বুঝতে পেরেছো এই কোশ্চেনটা? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ স্যার কিন্তু এখানে তো ব্যাসার্ধের মানটা বসালেন আপনি। হ্যাঁ, ব্যাসার্ধের মানটাই তো বসালাম, কারণ বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হ্যাঁ এইটা সে তো আর না। মানে আপনি বললেন যে ব্যাস ইজ ইকুয়াল টু বাহু হবে, ওই জন্য বললাম। হ্যাঁ, ব্যাস ইকুয়াল টু বাহু, ব্যাস ইকুয়াল টু বাহু, তাহলে ব্যাসার্ধ মানে তার হাফ। হ্যাঁ হ্যাঁ, বর্গক্ষেত্রের ব্যাস ইকুয়াল টু বাহু। হ্যাঁ, এটা অন্তর্লিখিত। 2r, a ইকুয়াল টু 2r আসছে, তাহলে r ইকুয়াল টু তাহলে a/2, a/2, তাই না? ওটাই বসালাম। ঠিক আছে, আমি এখানে ডাইরেক্টলি a/2 বসিয়ে করতে পারতাম, কিন্তু আমি ফর্মুলাটাকে বারবার করে লিখছি যেন তোমাদের ওটা মুখস্থের মতোই হয়ে যায়। ঠিক আছে, পরের কোশ্চেন। কোশ্চেনটা পড়ো, দেখো, একটি আয়তাকার বাগানের পরিসীমা। আয়তাকার বাগান, পরিসীমা এবং কর্ণ যথাক্রমে 24 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার হলে, আচ্ছা, কর্ণ বলতে এটা 6 সেন্টিমিটার, আর পরিসীমা লেন্থ, ব্রেথ, লেন্থ 2l প্লাস b ইকুয়াল টু 24 সেন্টিমিটার। তো বাগানের ক্ষেত্রফল কত? করো তো এটা দেখি কেমন পারো। ক্ষেত্রফল বলেছে, তোর পরিসীমা বলে দিয়েছে, আবার কর্ণ বলে দিয়েছে। ভাবো কি হতে পারে। মানে এখানে যদি আমি ধরে নাও যে টোটাল 24, তাহলে l প্লাস বি ইকুয়াল টু 12, তাই না? তাহলে এই লেন্থ আর ব্রেথ যোগ করেও আসছে 12, আর এই লেন্থ আর ব্রেথ যোগ করে হচ্ছে 12, মানে এই দুটো বাহুর যোগফল হচ্ছে 12, এই দুটো বাহুর যোগফল হচ্ছে 12। তো যদি আমি এটা x ধরি, তাহলে এখানে 12 মাইনাস এক্স, হ্যাঁ কি না? তো আমি দেখো, কেন কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ বের করতে হবে। তো তো দৈর্ঘ্য ইনটু প্রস্থ বের করলে তো কিছু বলেনি ক্ষেত্রফল কত। আচ্ছা, তো কর্ণ বলেছে, একটা ফর্মুলা আছে না, ওটা যদি ইউজ করি। কি ইউজ করবে? কর্ণের একটা ফর্মুলা করেছিলেন না, কর্ণের আয়তক্ষেত্রে ফর্মুলা কর্ণের ফর্মুলা। তোমার এই 90 ডিগ্রি যদি হয়, তাই তো? কর্ণের ফর্মুলা কি? আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলাতে তো তোমার এই দৈর্ঘ্য আর প্রস্থ লাগবেই। বর্গক্ষেত্রের কর্ণ হলে √2 ইনটু বাহু হয়ে যেত। এটা আয়তক্ষেত্রে বলেছে, আয়তাকার বাগান, তাই না? এবার দেখো, এখানে এই পিথাগোরাসের যে ফর্মুলাটা আমরা আছে, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তো এখানে যদি আমি এরকম ভাবে বলি, লম্ব মানে আমি এখানে কোনোটা একটা ধরলেই হলো, তার মানে 12 মাইনাস এক্স তার স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু 6 স্কয়ার, হ্যাঁ কি না? এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাই তো? তাহলে এবার তুমি এটাকে একটা ফর্মুলা যদি করো, তো 12 স্কয়ার মাইনাস 2 ইন্টু 12 ইন্টু এক্স প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু 6, 36। তো এখান থেকেই একটা বের হতে পারে, অথবা আর কি ফর্ম, এটা তো বের করতে গেলে অনেকটা সময়ও লাগবে, সময় লাগলেও কোনো অসুবিধা নেই। যেরকম 12 স্কয়ার 144, আর এখানে 36টাকে তুমি যদি নিয়ে আসো, তাহলে এখানে
মাইনাস 36 মাইনাস 12 × 24 এক্স আর এখানে প্লাস 2x²। তার মানে ঐকিক নিয়মে এক্স এর ভ্যালুটা বের করতে হবে, এক্স এর ভ্যালুটা বের করে তাহলে তুমি ইজিলি তুমি পেতে পারবে, মানে ফ্যাক্টোরিয়াল করে। তো 36 যদি বিয়োগ করো তাহলে কত আসছে, 8 মানে 108, তাই তো? 108 মাইনাস 24x প্লাস 2x² ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x এর ভ্যালু কিভাবে পাবো, মানে এটাকে যদি এইভাবে লেখো 2x² মাইনাস 24x প্লাস 108 ইকুয়াল টু 0, তাই তো? তো এখান থেকে তুমি এবার ফ্যাক্টোরিয়াল করতে হবে 2 আর 108, 108 কে তুমি এভাবে করতে হবে 2 ইনটু 108 মানে হচ্ছে 3 ইনটু 36, তাই তো? 36 মানে 3 নং 27। স্যার 2 দিয়ে প্রত্যেকটা শর্ট করে নিলে তো হবে, মানে ও আচ্ছা, 2 তো কমন যাচ্ছে না, সরি সরি দেখলাম না, 2 দিয়ে কমন যাচ্ছে, তাহলে x² মাইনাস 12x প্লাস 54 ইকুয়াল টু 0। 27 দুগুণে 54, মানে এখানে 3 নং 27, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2, তাই তো? এবার এখান থেকে তোমাকে 12তে নিয়ে আসতে হবে। তো কত আসছে, 3 থেকে 9 আর 3 দুগুণে 6, 9 6 আসছে না, 9 আর দুগুণে 18, 18 থেকে 3 হাতে আসছে না, 9 18 আর 36 আসছে, 36 কম করে আসছে না, ভুল আছে। 3 ইন্টু 3, 3 থেকে 9, 3 নং 7, 27, 27 ইন্টু 2 54 তো আসছে। তো সিধারা আচার্যের ফর্মুলা তাহলে ইউজ করতে হবে। তো এইভাবে না করে হ্যাঁ অপশন টেস্ট করলেও যদি করা যায়। হ্যাঁ এখানে তো সরি এই জায়গাটাতে আচ্ছা দাঁড়ো, এখানে একটা জিনিস ওরা ইউজ করেছে, মানে কনসেপ্টটা এটাই। এবার যদি এরকম ভাবে ইউজ করা হয় যে লেন্থ আর ব্রেথ আছে, তো তাহলে আমার লেন্থ আর ব্রেথ যেরকম ধরো বলে দিয়েছে যে l² প্লাস b² ইকুয়াল টু 6², এটা তো জানি, এখান থেকে আমি বলতে পারছি, হ্যাঁ তাই না? আর একটা এখান থেকে বলতে পারি l প্লাস b ইকুয়াল টু 12। তো আমার এই ফর্মুলাটাকে জাস্ট ইউজ করেছে। যদি আমি একটা ফর্মুলা নিই যে a² প্লাস b² এর ফর্মুলাটাকে আমি এভাবে লিখতে পারি যে এখানে যেহেতু প্লাস আছে তো l প্লাস b তার স্কোয়ার মাইনাস মাইনাস করে তো হয়ে যাবে, প্লাস মাইনাস করলে হ্যাঁ 2 ইন্টু l ইন্টু b, এটা খুব ভালো। তাহলে এখানে 36 আসছে। তাহলে এবার দেখো, আচ্ছা এটার ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল l ইন্টু b, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে যদি এইভাবে আমি ইউজ করি l প্লাস b, তাহলে কত আসছে, l প্লাস b মানে 12, 12 স্কোয়ার মানে 144 মাইনাস 2lb, তো 2l ইন্টু b আছে আর এখানে 36 আছে। তাহলে এই জায়গা থেকে যদি আমি করি এটাই ভালো হবে। তাহলে এখানে lb টা এদিকে নিয়ে গেলাম, তাহলে 2lb ইকুয়াল টু 144 মাইনাস 36, 36টা এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে এখানে কত আসছে 108। অতএব lb মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যেটা ক্ষেত্রফল চেয়েছে সেটা ইকুয়াল টু চলে আসছে 108/2 ইকুয়াল টু 54 সেন্টিমিটার স্কোয়ার। অপশন সি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে একটু অ্যালজেব্রিক ফর্মুলা গুলো ইউজ করা হয়েছে, আর কিছুই না। ঠিক আছে, অসুবিধা নেই। আর যদি তোমাদের আর বেসিক্যালি স্যার l² প্লাস b² সমান সমান 6² মানে ওটা কি এই যে লম্ব উভয় লম্ব ভূমি পক্ষকে? অতিভুজ, আচ্ছা 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 আচ্ছা। লম্ব ভূমি অতিভুজ, ঠিক আছে, এটা লম্ব ভূমি এই জায়গাটা থেকে, এটা যদি ওইভাবেই ফর্মুলাটা ইউজ করেছে আর কিছু। পরে কোশ্চেন, পরে দেখি।
ছবিটা ড্র করে নিই। একটি আয়তাকার বাগানে পরিসীমা এবং ক্ষেত্রফল যথাক্রমে এত এবং এত। পরিসীমা আয়তাকার বাগান, তাহলে এখানে দৈর্ঘ্য আর প্রস্থ আসবে, লেন্থ ব্রেথ, তো 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইকুয়াল টু 82, আর এল ইন্টু বি ইকুয়াল টু 400। এটা সেন্টিমিটার বলেছে, এটা সেন্টিমিটার স্কোয়ার বলেছে, ঠিক আছে। তো তাহলে বাগানটি দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত? সব ক্ষেত্রেই মিডিল টার্ম ফ্যাক্টরটা চলে আসছে। মিড টার্ম ফ্যাক্টর আসলে ওই স্কোয়ারের ফর্মুলাগুলো নিয়ে আসো, মানে ধরো এখানে a প্লাস বি আছে, এই জায়গাটা থেকে তুমি বলতে পারো যে এল প্লাস বি ইকুয়াল টু 41 সেন্টিমিটার, তাই না? তাহলে আমার কি চেয়েছে, তাহলে বাগানটি দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত? এল মাইনাস বি চেয়েছে, তাই তো? তো এল মাইনাস বি চেয়েছে, এল মাইনাস বি চেয়েছে, তাই তো? রেশিও করলেও যাবে না। এটা যদি ওই যেরকম এল প্লাস বি ইকুয়াল টু 41, এটার যদি স্কোয়ার করি, সেটাও তো করা যায়। এটা স্কোয়ার করে চেষ্টা করো তো। মানে ধরে নাও আমাকে আমাকে অ্যান্সারটা চাইছে হচ্ছে এল মাইনাস বি, লেন্থ মাইনাস ব্রেথ ইকুয়াল টু কত হবে দৈর্ঘ্য মাইনাস প্রস্থ, এটা চেয়েছে। তো আমি এখান থেকে যদি নিয়ে আসি, এটাকে যদি স্কোয়ার করি, এটাকেও স্কোয়ার করলাম, তো এ প্লাস বি তার হোল স্কোয়ার কি হয়ে যায়, এ স্কোয়ার মানে এল স্কোয়ার, মাইনাস দিয়েও করা যায় প্লাস দিয়েও করা যায়, না প্লাস দিয়ে হবে, প্লাস 2 ইন্টু এল ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 41 স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে এলবিটা তো এলবিটা হয়ে গেছে 400, মানে 2 ইন্টু 400 মানে 800, সরি 800, তাই তো? এল ইন্টু বি, এটা কাজে লাগালাম। মানে এটা একটু লেন্দি প্রসেস, না হলে ওই কয়েকটা ফর্মুলা জানতে হবে, যেরকম এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, এ মাইনাস বি এর ফর্মুলা দেওয়া আছে, বা এখান থেকে তুমি ডাইরেক্টলি আচ্ছা এখান থেকে একটা জিনিস করা যায়, তোমাদের আমি শিখিয়েছিলাম, এখানে নেই, বইয়ে নেই, জিনিসটাকে এভাবে ভাবা যেতে পারে। দেখো দেখাচ্ছি, 41 স্কোয়ার মানে কত? ছিল 16 সামথিং হবে, সেটা এইখানে দেখো, এই এই ফর্মুলাটাকে আমরা এইভাবে লিখতে পারি, এল মাইনাস বি তার হোল স্কয়ার। তো এল মাইনাস বি তার হোল স্কয়ার করলে কত হয়, এল স্কয়ার আর বি স্কয়ার তো কমন, তাই না? এখানেও এল স্কয়ার বি স্কয়ার কমন, এখানে শুধু প্লাস 2ab থাকবে, এখানে মাইনাস 2ab থাকবে। তো আমি জোর করে যদি মাইনাস 2ab নিয়ে আসতে চাই, তাহলে এখানে আমাকে কি করতে হবে, প্লাস 4 ইন্টু এল ইন্টু বি। একটু তোমাদেরকে ফর্মুলাতে নিয়ে যাই আবার, না হলে জিনিসটা আবার বুঝতে পারবে না কেমন করে আসবে এই জিনিসটা। ওয়েট, ধরে নাও a প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা তোমরা জানো। তাহলে আমি এখানেও জানি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার যদি থাকে, তাহলে আমি এখানে থাকছে যে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, হ্যাঁ কি না? ঠিক আছে, এবার ধরো তোমার এখানে যদি এরকম আমি নিয়ে আসতে চাই, এই জায়গাটাতে যদি আমি এখানে a মাইনাস বি তার হোল স্কয়ার করি, তাহলে আমি জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমি এখানেও এটা বলতে পারি যে এখানেও a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে এইটা কি a মাইনাস বি তার হোল স্কয়ার, এটা প্লাস 2ab হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখো এই দুটো জায়গাতে এই a স্কয়ার প্লাস বি স্কয়ারের দু রকমের ফর্মুলা আমি ইউজ করতে পারি। তাহলে এখানে একবার প্লাস দিয়ে, এটা প্লাস থাকলে মাইনাস, আর এখানে মাইনাস থাকলে প্লাস, তাই তো? তো দেখো তো তোমার কাছে প্লাস আছে, এ প্লাস বি আছে, ঠিক আছে, তোমার কাছে এ বি আছে, মানে এ বি আছে, এ প্লাস বি আছে, আর আমার এ মাইনাস বি ফর্মুলাটা বের করতে হবে। তো এর মাইনাস বি কোথায় আছে? স্যার অ্যানসার কি 9 আছে? দেখছি,
হ্যাঁ 9 আছে, ঠিক আছে। তাহলে আমি যেটা বলতে চাইলাম, তাহলে এখানে অ্যান্সারটা এইভাবে তুমি যদি একটু ক্যালকুলেশন করে দেখো তাহলে দেখবে যে a মাইনাস বি, এটার ফর্মুলা তোমার দাঁড়াচ্ছে, মানে a মাইনাস বি তার স্কোয়ার, এটার ফর্মুলা দাঁড়াচ্ছে, আমি বলতে পারি এই দুটোকে যদি মার্জ করে দেই তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো এটাকে যদি এই করি, আমি মাইনাসটাকে রাখলাম, মানে এটা আর এটাকে যদি সমান করি তার মানে এই পোর্শনটা আর এই পোর্শনটা আমি সমান করতে পারি, এবং সমান যদি করে দিই আমাকে a মাইনাস বি দরকার, তো a মাইনাস বি যদি দরকার, a মাইনাস বি প্লাস টু এ বি থাকে না এখানে, প্লাস টু এ বি ইকুয়াল টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এবার যদি আমি, আমার তো শুধু এই পোর্শনটা লাগবে, তাহলে a মাইনাস বি তার স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস টু বি, এটা ওইদিকে চলে গেল, তাহলে মাইনাস ফোর এবি হয়ে গেল। আর আমার চাইছে এ মাইনাস বি চেয়েছে, তাহলে এটা রুট ওভার এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস ফোর এবি। এই ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ করতেই হবে, না হলে এইভাবে বারবার করে নিয়ে আসা পরীক্ষা সম্ভব না। কারণ কি, এবার দেখো তাহলে কত সহজে হয়ে যাবে, রুট ওভার এ প্লাস বি এর মান কি চেয়েছে, এ প্লাস বি মানে 400, তাহলে কোথায় 400, 41, 41 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 400, তাই তো। তাহলে এখানে কত আসছে, 41 স্কোয়ার ফর্মুলা কত আসছে, 40, স্যার 1681। 40 এর স্কোয়ার হচ্ছে তোমার, ফর্মুলা দেখবে 41 স্কোয়ারের ফর্মুলা এইভাবে করতে পারো, 40 এর স্কোয়ার প্লাস 40 41, 4 4 1600 প্লাস 81, তাহলে এখানে 1681 মাইনাস 4 4 4 16, 1600 রুট ওভার, তাহলে রুট ওভার 81 ইকুয়াল টু 9। তাহলে এবার তাহলে ডিফারেন্স কত হলো, 9 সেন্টিমিটার। এইভাবেই করতে পার, কোনো উপায় নেই, ঠিক আছে। চলো পরে কোশ্চেন করো দেখি। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, যদি দৈর্ঘ্য প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্যটা হচ্ছে 2x, ঠিক আছে। প্রতি বর্গমিটার 2.5 টাকা হারে কার্পেট লাগাতে 500 টাকা খরচ হলো, তা টোটাল খরচ হলো 500 টাকা। আর প্রতি বর্গমিটার কত করে খরচ হলো, 2.5, তো 2.5 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে পুরো কত বর্গমিটার ছিল সেটা পেয়ে যাবো। তো 2.5 দিয়ে যদি ভাগ করে দাও, ইন্টু 2 করো, ইন্টু 2 করো, তাহলে নিচে 5 চলে আসলো আর এখানে 1000 চলে আসলো, তাহলে কত হয়ে যাচ্ছে, 5 দুগুণে 10, 200, 200 তাহলে মিটার স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে কত, এবার প্রতি বর্গমিটার এত টাকা হারে রং করতে এত টাকা খরচ হলো, আরেকবার দেখি, প্রতি বর্গমিটার এত টাকা হারে কার্পেট, এবার কার্পেট মানে মেঝে, তাই তো, ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলেছে, উচ্চতা নিয়ে কিছু বলেনি, ঠিক আছে। তো এবার বলেছে মেঝে, কার্পেট তো কোথায়, মেঝেতেই দেবে, তো মেঝের ক্ষেত্রফল কত বেরোলো, তাহলে মেঝের ক্ষেত্রফল হয়ে গেল 200 বর্গ মেঝের ক্ষেত্রফল লিখে দিই, মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল বেরিয়ে গেল 200 মিটার স্কোয়ার। এবার বলেছে এবং প্রতি বর্গমিটার 1.5 টাকা হারে রং করতে এত টাকা খরচ হয়। রংটা 4 দেওয়ালে করবে, ওই ঘরে উচ্চতা কত, 4 দেওয়ালও করতে পারে, ছাদও করতে পারে, এক্সাক্ট বলেনি। অপশনগুলো দিয়ে দিচ্ছি, এখানে 10 মিটার একটা আছে, 6 মিটার একটা আছে, 8 মিটার আছে, 12 মিটার আছে। স্যার 1020-কে 1.50 দিয়ে ভাগ করলে হবে না? হ্যাঁ ভাগ করছি, ওটা তো করতেই হবে, কিন্তু এটা কি 4 দেওয়ালে ক্ষেত্রফল পাবো কি না, ছাদটা মনে হয় প্রতি ক্ষেত্রে ছাদটাকে ধরছে না, কারণ প্রতি বর্গমিটার এত টাকা হারে কার্পেট লাগাতে এত টাকা খরচ হলো এবং প্রতি বর্গমিটার এত টাকা হারে রং করতে, তাহলে এখানে আমার 4 দেওয়াল ক্ষেত্রফলটাই বেশি বারবার করে ধরছে, মানে এরকম না যে আমি ছাদটাও একই কালার নিয়ে করে দিচ্ছি, সেটা না, শুধুমাত্র 4 দেওয়ালই ধরছি। তো সেরকম যদি আমি 4 দেওয়ালের ক্ষেত্রফল পাই, 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে না, 1020 টাকা বাই 1.5, তো এটাকেও ঠিক 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 1020 ইন্টু 2
আর 1.5 ইন্টু 2, তো এটা ইন্টু 2 করলে কত হয়? 3 হয়ে যায়। তাহলে 3 দিয়ে তো কাটা যাবে। আরেকবার করে দিচ্ছি, 1020 ইন্টু 2, আর এখানে 3 হয়ে যাচ্ছে। 3 দিয়ে যদি কাটি, 3 থেকে 9, 3 4 12, 0। তাহলে 0 4 2 8, 3 2 6, 680, 680 মিটার স্কোয়ার, তাই তো? তো ওই ঘরের উচ্চতা কত? ওকে, দেখো এটার ক্ষেত্রফল কত পেলাম? 200 মিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে 2x ইন্টু এক্স ইকুয়াল টু 200, তাহলে 2 2 কেটে গেল, x ইকুয়াল টু 10 বেরোলো। তাহলে এটা যদি 10 হয় তাহলে এটা 20, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে পরিসীমা কত হয়? কারণ 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে পরিসীমা, এটা পরিসীমা ইন্টু উচ্চতা। তাহলে উচ্চতা ইন্টু পরিসীমা ইকুয়াল টু ক্ষেত্রফল। ক্ষেত্রফল এটা কিসের? 4 দেওয়ালের, 4 দেওয়ালের, তাই তো? তাহলে এবার দেখো উচ্চতা কত হবে? উচ্চতা ইন্টু পরিসীমা তাহলে কত হচ্ছে? পরিসীমা হচ্ছে, তাহলে এখান থেকে আমি পরিসীমা বলতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 20 প্লাস 10 ইকুয়াল টু 30 60 সেন্টিমিটার, বা মিটার আছে, মিটার। তাহলে উচ্চতা হচ্ছে 60 মিটার আর ক্ষেত্রফল হচ্ছে 680 মিটার স্কোয়ার। তাহলে উচ্চতা কত হয়ে যাবে? কাটছে না পুরোপুরি? ছশো আশি তো বেরোচ্ছে না। হ্যাঁ, এখানে কিন্তু দেখো, এখানে 4 দেওয়াল এবং প্লাস, আমি ওটাই আমি তোমাদের বলছিলাম যে এখানে কিন্তু 4 দেওয়ালের উল্লেখ করেনি। তো ওদের অ্যান্সার এখানে উল্লেখ করে না, এটা করা উচিত। প্রতি বর্গমিটার এত টাকা রং করতে, তো রং তাহলে 4 দেওয়াল প্লাস ছাদটাকেও রং করেছে তার মানে, ঠিক আছে। তো এখানে তাই দেখাচ্ছে, 4 দেওয়ালের ক্ষেত্রফল প্লাস ছাদের ক্ষেত্রফল, ছাদের ক্ষেত্রফল, ঠিক আছে, ছাদের ক্ষেত্রফল। তাহলে ছাদটাকেও অ্যাড করেছে, তার মানে তার জন্য এখানে দাঁড়িয়েছে এই পোর্শনটা। তো এখানে যেটা, এবার বলো তো, এখানে তো 4 দেওয়ালের ক্ষেত্রফল তো দেয়নি, এখানে সমগ্রতলের ক্ষেত্রফল দিয়েছে, তাই তো? ক্ষেত্রফল মানে সমগ্রতলের, নিচের পোর্শনটা বাদে। বলো তাহলে এটা কিভাবে করবে? প্রথম কথা হচ্ছে তুমি তো ভ্যালু তো পেয়েই গেছো, মানে তুমি চাইলেই দেখো, মেঝের ক্ষেত্রফল তুমি পেয়ে গেছো, মেঝের ক্ষেত্রফল থেকে দৈর্ঘ্য পেয়ে গেলে 20, ঠিক আছে। হ্যাঁ, দৈর্ঘ্য পেয়ে গেলে, প্রস্থ পেয়ে গেলে, দৈর্ঘ্য পেয়ে গেলে, এটা তো হবে না, দৈর্ঘ্য পেয়ে গেলে প্রস্থ পেয়ে গেলে, তাই তো? তো দৈর্ঘ্য হয়ে গেছে, প্রস্থ হয়ে গেছে, আর তুমি সমগ্র মানে মেঝে বাদে বাকি পোর্শনের ক্ষেত্রফল তুমি পেয়ে গেছো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে একটা অ্যাডও তো করা যায় নাকি? সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কত বলো তো? 2 ইন্টু, এখান থেকে উচ্চতাটা চলে আসবে। আচ্ছা, উচ্চতাটা তুমি হাইট এইচ ধরে নাও, তাহলে হয়ে যাবে। চলো, এক্সেলেন্ট। 4 তলের ক্ষেত্রফল করি 260। এটা ফর্মুলাটা তোমরা বলো, ফর্মুলা না বলে হবে না, ফর্মুলা বলতে হবে তো। সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলাটা বলো। এটা হাইট, এটা লেন্থ, এটা ব্রেথ। তো লেন্থ ব্রেথ আমি পেয়ে গেছি, 20 পেয়ে গেছি, 10 পেয়ে গেছি। হাইট আমাকে বের করতে হবে, 4 সাইডের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল তোমার দিয়ে দিয়েছে 200 বর্গ সেন্টিমিটার, 200 মিটার স্কোয়ার। আর মেঝে
এবার এবার দেখো, 4 দেওয়ালের ক্ষেত্রফলের মধ্যে যেটা পেয়েছি, ঠিক আছে, 4 দেওয়াল ক্ষেত্রফল না, ছাদ 4 দেওয়াল ক্ষেত্রফল প্লাস ছাদের ক্ষেত্রফল হচ্ছে 680। এখান থেকে যদি 200 বাদ দিয়ে দাও, হ্যাঁ 200 বাদ দিয়ে দাও। 200 কেন বাদ দেবো? কারণ কার্পেটের যেটা মেঝের যেটা ক্ষেত্রফল, ছাদেরও ক্ষেত্রফল সেম হবে। তাহলে যদি 200 মিটার স্কোয়ার যদি বাদ দিয়ে দিই, তাহলে এখানে যাবে 480 মিটার স্কোয়ার। এটা হয়ে গেল 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল 480 মিটার স্কোয়ার হয়ে গেল, আর ছাদের ক্ষেত্রফল আর মেঝের ক্ষেত্রফল তো সমান হবে, সেটা হচ্ছে 200। এই দুটো মিলিয়ে 680 হয়েছিল। তো 680 থেকে 200 যদি বাদ দিয়ে দিই, তাহলে 480 4 দেওয়ালের ক্ষেত্রফল হয়ে যায়। এবার 480 যদি 4 দেওয়ালের ক্ষেত্রফল হয়ে যায়, তুমি পেয়ে যাবে পরিসীমা কত, পরিসীমা 60 মিটার। তাহলে 60 মিটার ইন্টু উচ্চতা h ইকুয়াল টু 4 দেওয়ালের ক্ষেত্রফল 480। তাহলে h ইকুয়াল টু 480 বাই 60, 6 8 সেন্টিমিটার বা মিটার। অ্যান্সার 8 মিটার হয়ে যাবে। কি বোঝা গেছে? এটা অনেকটা সময় লাগালাম। এটা কি বোঝা গেছে বলো? আমি এখানে কনফিউজ ছিলাম যে এখানে 4 দেওয়াল উল্লেখ করেনি, মানে ছাদটাকে উল্লেখ করেই বলেছে। এখানে যদি কোথাও বোঝা না যায় বলো, আমি বুঝিয়ে দেবো। কোন জায়গায় বুঝতে পারোনি বলো। ক্লিয়ার হয়েছে কি? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। পরে দেখি এই কোশ্চেন সহজ আছে। একটি অর্ধবৃত্তের ব্যাস 63 সেন্টিমিটার, পরিধি কত? অর্ধবৃত্ত, সিক্সটি থ্রি সেন্টিমিটার। তাহলে অর্ধবৃত্তের পরিধি কত হয়? ও আচ্ছা, অর্ধবৃত্তের ব্যাস বলছে 63 সেন্টিমিটার। তাহলে পরিধি করো, অ্যান্সার করো, এটা তোমরা করো। অর্ধবৃত্তের পরিধি কত হয় বলো আগে। অর্ধবৃত্তের পরিধি আমি তোমাদের বলেছিলাম যে পুরো বৃত্তের পরিধি হয় 2 পাই আর, তাহলে অর্ধবৃত্ত স্যার হচ্ছে 2 এই পাই আর জায়গা। বাই হ্যাঁ 2 পাই আর বাই 2 প্লাস হ্যাঁ, 2 আর। পাই আর প্লাস 2 আর, তাই তো ব্যাস। এটা ব্যাস আর অর্ধবৃত্ত, তাহলে এইটা অর্ধবৃত্তের ব্যাস এত সেন্টিমিটার হলে পরিধি কত, তাই এর পরিধি জিজ্ঞাসা করেছে, তাই তো। অর্ধবৃত্তের ব্যাস যদি তোমার 2r ইকুয়াল টু 63, তাহলে তোমার পরিধি মানে অর্ধবৃত্তের পরিধি জিজ্ঞাসা করেছে। আর তুমি বলো না যে আবার বৃত্তের পরিধি না অর্ধবৃত্তের পরিধি, বৃত্তের নয় অর্ধবৃত্তেরই চেয়েছে। তাহলে পরিধি চেয়েছে অর্ধবৃত্তের, তাহলে অর্ধবৃত্তের পরিধি কি হবে? 2r প্লাস পাই আর, 2r প্লাস পাই আর। তাহলে যোগ করে দাও, আর কমন নিই, 2 প্লাস পাই, 22/7। আর মানে কত? 63/2 ইন্টু 2, একবারে গুণ করে দিলাম, প্লাস 63/2 ইন্টু 22/7। তাহলে কত আসছে দেখো তো, 2 আর 2 কেটে গেল, এখানে 63 প্লাস এখানে 2 আর 2 11, 7 7 নং 63, 9 11 99। কথাই পড়েছি তাহলে 63 প্লাস 99, তো 1 এখানে দিয়ে দাও, 162। অপশন বি, ঠিক আছে। কিছুই না, ব্যাস এটা আর হলে এটা 2 পাই আর হয়ে যায়। তো যেহেতু এটা হাফ, ওই জন্য এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা হচ্ছে এটার হাফ, তার মানে এটা পাই আর, আর উপরে ব্যাস, তাহলে পুরো পরিধিটা হয়ে গেল পাই আর, আর এখানেও 2r যোগ করে দিতে হয়, আর কিছু। পরে কোশ্চেন করে দেখি। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির অনুপাত 3:2। এই যে সমান্তরাল বাহু দুটি মানে একটা যে 2 হয়, সমান্তরাল বাহু হয় এটা 3, রেশিও ইউনিট। আর কি বলেছে, এবং বাহু দুটির মধ্যে দূরত্ব মানে উচ্চতা দিয়ে দিল, এটা হাইট, উচ্চতা দিয়ে দিয়েছে 15 সেন্টিমিটার। তাহলে
যদি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল 450, এবার ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কত হয়? বাহুদ্বয় 2 + 3/2 ইন্টু হাইট ইকুয়াল টু 400 2x ধরে নাও, ঠিক আছে? 2 + 3 তো হবে না, 2x, এটা 2 ইউনিট আছে তো 2x আর এখানে 3x ইউনিট রেশিওতে দিয়েছে তো ওই জন্য 2x আর 3x ধরে নাও, ঠিক আছে? আর তাহলে 2x 3x ইন্টু h ইকুয়াল টু 450, তাহলে এখানে 5x/2 h 5x/2 ইন্টু h মানে হচ্ছে 15 450 কোন 2 দিয়ে গুণ করলে হচ্ছে তোমার এটা 2 কেটে গেল, আচ্ছা একবারে করি, অতএব x ইকুয়াল টু 450 ইন্টু 2 আর এখানে 5 ইন্টু 50, 3 15 45 30 5 6 30 6 2 12, তাহলে এখানে 12 হচ্ছে এটার, তাহলে কি বলেছে ট্র্যাপিজিয়াম ক্ষেত্রফল ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত, তাহলে এখানে 2 × 1 24। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্র মনে রাখবে, ঠিক আছে? ট্র্যাপিজিয়ামের ফর্মুলাটা মনে রাখবে। ট্র্যাপিজিয়ামের এই যে যে দুটো সমান্তরাল দুটো, ট্র্যাপিজিয়ামটা একটু ভালো মতো করে আরেকবার ড্র করে দিই। ট্র্যাপিজিয়ামটা হয় কিরকম, দুটো সমান্তরাল থাকে, ঠিক আছে? সে যেরকমই থাকতে পারে, এরকমও থাকতে পারে, হ্যাঁ। এই বাহুটার আর এই বাহুটার কোনো ক্ষেত্রফলের কোনো নেই, মানে কোনো পার্টিসিপেশন নেই ওদের ফর্মুলাতে। এই বাহুটার এই বাহুটার কোনো পার্টিসিপেশন নেই। এই যে সমান্তরাল বাহু আছে, মানে এইটা সমান্তরাল আর এটাও সমান্তরাল, ঠিক আছে? এই বাহুটার দূরত্ব বলেছে একটা 2x একটা 3x, আর এই যে দূরত্বটা বলেছে এদের দূরত্ব, এই দূরত্বটা কিন্তু হাইটে মাপে, মানে একদম এটা 90 ডিগ্রি করেই মাপা হয়, মানে এটাও 90 ডিগ্রি এবং এখানেও 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই যে হাইটটা আছে কি হয়, এই যে এই সমান্তরাল বাহুদ্বয়ের যে দূরত্ব মানে 2x + 3x/2 দুই দিয়ে ভাগ করে তার সঙ্গে হাইট গুণ করে দিলেই সেটা হয়ে যায় এরিয়া, ঠিক আছে? এবং এইভাবে আমরা এটার খুব সহজে অ্যান্সারটা বের করে দিতে পারি। তোমরা পড়েছো, ফর্মুলাতে বসিয়ে দিলেই হয়ে যাবে। করো এই কোশ্চেনটা, খুব সহজ আছে, করো। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ত্রিভুজের ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যেটা হবে সেটাই, কারণ তিনটে বাহু আলাদা আলাদা আছে, কোনো বাহু সমান না। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যেটা আছে, করো অ্যান্সার বের করো এস ধরে, তোমাদের আমি করিয়েছি। প্রথমে বের করতে হয় সেমি পেরিমিটার, যেটাকে বাংলায় কি বলছে, অর্ধ পরিসীমা। পরিসীমা অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা মানে 30 + 72 + 78/2 অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমাকে এস দেওয়া হয়, এস কেন, যে সেমি এস থেকে এসটা দেওয়া হয়। তাহলে এস ইকুয়াল টু কত হয়ে গেল, কত হচ্ছে 72 78 যোগ করে 7 14 15 18 90, তাই তো? 90 মিটার আছে, তাহলে মিটার করে দাও সব। আর তাহলে ক্ষেত্রফল কত হবে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √s ইন্টু s মাইনাস a, এ মানে প্রথম বাহুটা, আমি যদি এটা a ধরি, এটা b ধরি, এটা c ধরি, ঠিক আছে? তো প্রথম বাহুটা, তাহলে আমি এখানে s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, তাহলে এবার এটা বর্গ সেন্টিমিটার মানে মিটার আছে, তাহলে মিটার স্কোয়ার। তাহলে s এর ভ্যালু কত 90 ইন্টু s মাইনাস a, মানে 90 থেকে 30 বিয়োগ করলে হচ্ছে 60 ইন্টু 90 থেকে 70 বিয়োগ করলে 18 ইন্টু 90 থেকে 78 12 রুট ওভার। তাহলে রুট থেকে বের করবো কিভাবে, দেখি তো বের করা যায় কিভাবে। এই একটা 0 আছে, একটা 0 আছে, তার মানে এখান থেকে 10 তো বেরিয়ে গেল রুটের বাইরে। আচ্ছা 9 আছে, মানে এখান থেকে আমার 3 বেরিয়ে গেল রুটের বাইরে। আচ্ছা 18 আছে, মানে এখানে 18 আছে, মানে 6 ইন্টু 3 আছে, তাহলে এখানেও একটা 6 আছে, এখানে একটা 6 আছে, তার মানে এখানে 6 বেরিয়ে গেল। আচ্ছা 12তে আছে 3 ইন্টু 4, আচ্ছা এখান থেকে দুটো 3 থেকে আরেকটা 3 বেরিয়ে গেল, এই 4 থেকে একটা 2 বেরিয়ে গেল, তাহলে রুটের বাইরে সবগুলো গুণ হয়ে আছে, মানে এইভাবে আমি বের করতে পারলাম। তাহলে এবার আমি গুণ করে ফেলি, তাহলে এখানে তুমি 6 6 6 6 36 ইন্টু 3 100 আর 0 1080 মিটার স্কোয়ার বর্গমিটার, এটা অ্যান্সার, ঠিক আছে?
আশা করি এটা তোমাদের অসুবিধা হবে না। এভাবে বের করতে হয়। এটা কি? বিষম বাহু ত্রিভুজ, এটাই ফর্মুলা করিয়েছি। নাও বলো এই কোশ্চেনটা কি হবে দেখি। গোলক, গোলক 2D না 3D বলো তো? 3D স্যার। 3D। তাহলে গোলক 3D যখন, তাহলে এটা আমার সার্কেল আর এটা হয়ে গেল গোলক। মানে ব্যাপারটা হচ্ছে এরকম ড্র করে গোলকের। তো বলেছে দুটি গোলকের ব্যাসার্ধ 30 সেন্টিমিটার 5 সেন্টিমিটার। ঠিক আছে, তো গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হয়? আচ্ছা, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হয়? 4 পাই আর স্কয়ার, একই না? বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে সারফেস এরিয়া, মানে ফুটবলের 4 সাইডে ধরো। তো তাহলে একটার 4 পাই স্কয়ার আর এখানে দেখো 4 পাই দুটোতেই তো সেম থাকে। একটা, তাহলে রেশিও যদি করি দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে অনুপাত প্রথমটার কত হয়ে যাচ্ছে? প্রথমটা 30 সেন্টিমিটার ধরে করো, 4 পাই আর স্কয়ার বলতে 30 স্কয়ার, আর এখানে 4 পাই আর এখানে 5 স্কয়ার। তাহলে কত আসছে? 30 স্কয়ার 5 স্কয়ার কেটে একবারে করে দিলে হতো না? 3 থেকে 925 কত আসবে? 4 নং 36, 36 ইস্টু 1 অপশনটি। বুঝতে পেরেছো? কিছুই না, বক্রতলের ক্ষেত্রফল মনে রাখতে হবে। এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, সারফেস এরিয়া। দেখো লিখে দিয়েছে সারফেস এরিয়া। আচ্ছা, যদি এই কোশ্চেনটাই থাকে, অর্ধগোলক, বলতে পারবে অর্ধগোলকের সারফেস এরিয়া কত? এটা যদি আর হয়, সারফেস এরিয়া, এরিয়া কত বলো তো? এটা যদি আর হয় তাহলে 4 পাই আর স্কয়ার, তাই তো? বলো অর্ধগোলকের সারফেস এরিয়া কত? দেখো তুমি লক্ষ্য করো এটার পুরোটার সারফেস এরিয়া কত? 4 পাই আর স্কয়ার। তাহলে এখানে কত হবে? তাহলে 2 পাই আর স্কয়ার, তাই তো? আর এই যে উপরে যে বক্রতলটা আছে, যেটা একদম সমান জায়গাটা, যেরকম ধরো একটা তরমুজ থেকে তরমুজকে তুমি মাঝখান দিয়ে কেটে দিয়েছো, যে মাঝখানের অপশনটা থাকে, সেটা একটা, এটারও ক্ষেত্রফল কত? এটারও ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে সারফেস এরিয়া কত হয়ে যাবে? 3 পাই আর স্কয়ার। তাহলে এটা এটাকে কি বলছে? সেকেন্ড, দেখো তোমাদের আমি প্রথম তোমাদের তোমাদের সবই করে দিয়েছি। এটাকে এই পোর্শনটা অর্ধবৃত্ত করে দিয়েছিলাম কি, দেখে নিচ্ছি একবার। হ্যাঁ, অর্ধবৃত্ত করে দিয়েছি, অর্ধগোলক করে দিয়েছি, অর্ধবৃত্ত করেছি। অর্ধগোলক মানে হচ্ছে এটা হচ্ছে হেমিস্পিয়ার, এটা স্পিয়ার, এটা ঠিক আছে, এটা স্পিয়ার আর এটা হচ্ছে হেমিস্পিয়ার, অর্ধগোলক। অর্ধগোলকের সারফেস এরিয়া আমি বলে দিচ্ছি 3 পাই আর স্কয়ার, ঠিক আছে? 2 পাই আর স্কয়ার আর পাই আর স্কয়ার। তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পারবে। চলো পরে কোশ্চেন। এটা খুব সহজেও হয়, মানে ডাইরেক্টলি তুমি যদি করতে চাও, এই জিনিসগুলো একবার দেখিয়ে দিলাম তো। শর্টকাট গুলো কিরকম হয়, যে দেখো দুটি গোলকের ব্যাসার্ধ, তুমি যখন দেখছো যে ক্ষেত্রফলের সারফেস এরিয়া যা চেঞ্জেস হবে, দুটোরই তো এই পোর্শন আর এই পোর্শন সেমই থাকে। তাহলে ডাইরেক্টলি সারফেস এরিয়া কি হয়ে যাবে, তুমি এরকম ভাবে ডাইরেক্টলি করতে পারবে। অতএব অ্যান্সার কত হবে? 30 স্কয়ার ইজ টু 5 স্কয়ার। এবার তুমি 30 স্কয়ার মানে 900 ইজ টু, একদম ডাইরেক্টলি তুমি এখানে চলে আসতে পারবে। কিন্তু এটা আসার আগে তোমাকে তো ফর্মুলা মাথায় রাখতে হবে, না হলে তো ভুলে যাবে, ওই জন্য করিয়ে দিলাম। চলো পরে কোশ্চেন করে দেখি।
16 সেন্টিমিটার ব্যাস এবং 2 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি চোঙ গলিয়ে 12টি সমান মাপের গোলক বানানো হলো। প্রতিটি গোলকের ব্যাসার্ধ কত হবে? করো। 16 সেন্টিমিটার ব্যাস এবং 2 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট চোঙ। চোঙ মানে, তাই তো, এটা চোঙ। তাই তো, এটাকে সমান পাবো, এটা আর। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? এটা বোঝো, তাহলেই তো হয়ে যায়। কত হবে বলো, করো। এটার ফর্মুলা তোমাদের জানা আছে, ভাগ করে দাও তাহলেই হয়ে যায়। করো, নিজেরা আগে চেষ্টা করো, তারপর আমি করাচ্ছি। তাহলে চোঙ মানে যেটা সিলিন্ডার, তো 16 সেন্টিমিটার ব্যাস এবং 2 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি চোঙ। তো উচ্চতা আবার হাইট দিয়ে দিয়েছে 2 সেন্টিমিটার, আর ব্যাস কত দিয়েছে? 16 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার। আর আর ইকুয়াল টু 60 সেন্টিমিটার। তাহলে তাহলে নিরেট আছে পুরোটাই বিশিষ্ট একটি চোঙ গলিয়ে এত সমান মাপের গোলক বানানো হলো। তার মানে এটা নিরেট পোর্শন আছে। নিরেট মানে হচ্ছে এটা কিউব, ভলিউম বের করতে হবে, আয়তন বের করতে হবে। তাহলে আয়তন কত হয়ে যাবে? আয়তন হয়ে যাবে পাই আর স্কোয়ার, মানে যেটার ক্ষেত্রফল, বেসের যেটা ক্ষেত্রফল, এবং তাকে হাইট দিয়ে গুণ করে দেবে ইন্টু এইচ। তাহলে তাহলে আচ্ছা, আমি একবার এই ফর্মুলাটাতে নিয়ে আসছি। এবার যেটা চোঙের, এটা তো চোঙ, চোঙের আয়তন বেরোলো। এবার চোঙের আয়তন বেরোলো, এবার এখানে বলেছে 12টি সমানুপাতের গোলক বানাতে হবে। তাহলে আয়তন কি আমাকে 12 দিয়ে ভাগ করতে হবে? ভাগ করলে একটি গোলকের ক্ষেত্রফল, এই আয়তন, ভলিউম পেয়ে যাব। তাহলে দেখো, তাহলে গোলকের আয়তন, গোলকের আয়তন তাহলে কত হবে? চোঙের আয়তন বাই 12, চোঙের আয়তন বাই 12। তাহলে তুমি এবার বসিয়ে দাও, চোঙের আয়তন কত আছে? পাই আর স্কোয়ার, পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার, আর মানে 16 ইন্টু 16 ইন্টু 2, আর এখানে 12। তাহলে এখানে কত আসছে? 22 ইন্টু 16 ইন্টু 16 ইন্টু 2/7 ইন্টু 12। 12 তো করিনি, 3 4 ও 3 3 চলে আসছে না? আচ্ছা করি তো, এখানে 6 আসছে আর লাস্ট 11, এখানে কাটো, এখানে 3 আসছে। তাহলে 11 ইন্টু 16 ইন্টু 16 বাই 7 ইন্টু 3, এটা কি আসলো? গোলকের আয়তন আসলো। ঠিক আছে। আচ্ছা, তো গোলকের ব্যাসার্ধ কত? তো গোলকের আয়তন আমরা কি জানি? গোলকের আয়তন জানি যে 4/3 পাই আর কিউ, এটা ইকুয়াল টু, এটাকে যদি 4/3 পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর জানি না, এটাই বের করতে হবে। তাহলে আর কিউব ইকুয়াল টু যেটা দিয়েছে 11 ইন্টু 16 ইন্টু 16/7 ইন্টু 3, তাই তো? এবার দেখো এটা কি কি কাটা যায়, দেখো এখানে পাশাপাশি কেটে দিচ্ছি, মানে এইটা থেকে আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে পাশে 3 আছে, এই 3 কেটে গেল, এই 7 আছে, এই 7 কেটে গেল। আচ্ছা 4 আছে, আচ্ছা 11 আছে, এখানে 22, এটা 2 হয়ে গেল। 4 দুগুনি 8, আর এখানে একটা 8 দুগুনি 16 হয়ে গেল। তাহলে 16 দুগুনি 32, তার মানে এখানে চলে আসলো আর কিউব ইকুয়াল টু 32। আচ্ছা 4 দুগুনি 8, 8 দুগুনি 16, 16 দুগুনি 32, সব কেটে গেছে। দেখো আমি পুরোপুরি কাটলাম না বা ভগ্নাংশ বা এরকম করার দরকার নেই। তাহলে এখানে আচ্ছা রুট অপশনও তো আছে, তাহলে আর ইকুয়াল টু কিউব রুট অফ 32। তো কিউব রুট অফ 32, কিউব রুট কত হচ্ছে? এখানে যদি 4 4 4 যদি করা হয়, 4 4 16, 16 ইন্টু 4 হলে ঠিক ছিল। ওটা ক্যালকুলেশন ভুল করেছি, দেখো 4 সেন্টিমিটার হলে ঠিক ছিল, 4 সেন্টিমিটারই হতো আর কি, 2 এর ক্যালকুলেশন ভুল হয়েছে কোথাও। একবার দেখে নিচ্ছি, 16 2, এখানে আয়তন পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ তুমি কি করলে 22/7, আর স্কোয়ার হচ্ছে, আর এখানে 16 দিয়েছে তো, হ্যাঁ 16 16
আর এইখানে 2 দিয়েছে, আর এখানে আমরা 12 দিয়ে কাটলাম। তো 12 দিয়ে কিভাবে কাটলাম, 2 দিয়ে কেটেছিলাম, 6 থেকে 12, 6 দিয়ে কেটেছিলাম, 3 দুগুণে 6, এখানে 11, 16, 7, 3, 4/3 পাই আর কিউ। এটা একটি গোলক, একটি গোলকে পেয়ে গেছি, একটি গোলকের 3 7 21, 3 7 21 কেটে গেছে, এখানে 11 দিয়ে এখানে 2 এসছে, আর এখানে 4 দিয়ে 4 4 16, আর 2 দিয়ে 2, ঠিক তো আছে, 16 2 32। যাও, এখানে কোনোভাবে কোনো ক্যালকুলেশন হয়তো ভুল হয়েছে, হ্যাঁ, হয় আমার হয়েছে বা ওদের কোনো ডেটাতে তারা একবার চেক করে নিই। ক্যালকুলেশন ঠিক আছে স্যার, ওটাই এখানে আসছে আর এর 32 ভ্যালু, দিয়ে। এটার অ্যান্সার 2 সেন্টিমিটার দিয়েছে, ঠিক আছে, অ্যান্সার দিয়েছে। সাতাশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার এখানে এরা 4/3 পাই কিউ ইকুয়াল টু পাই ইকুয়াল টু 4 3 3 24 কি ধরেছে বুঝতে পারছি না। তো যাই হোক, এদের অ্যান্সার 2 বেরিয়েছে। দেখো, আমার আমার কনসেপ্ট হচ্ছে বোঝানো, ঠিক আছে, এটা অ্যান্সার যাই বেরোক না কেন, তুমি বুঝতে পেরেছো কিনা এটা হচ্ছে মেন জিনিস। আর তোমাকে চোং থেকে গলিয়ে আমাকে গোলক বের করবে, ঠিক আছে। তো গোলকটা কি, এবার গোলকে এবার আমার ব্যাসার্ধ চাই, তাহলে চোংটাকে তোমাকে এবার চোঙের আয়তন, মানে যেহেতু ধরো চোং আকৃতির কোনো একটা লোহার কিছু একটা জায়গা থেকে ওটা গলিয়ে গোলকের মতো গোল 12টা বলের একই সমান দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট 12টি বল ধরো গোলক বানানো হয়েছে। তো 12 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে একটা গোলক সমান যেহেতু বলেছে, তাহলে একটি গোলকের পেয়ে গেলাম, একটি গোলকের আয়তন পেয়ে গেলাম, গোলকের আয়তন পেয়ে গেলাম, এবং গোলকের আয়তন দিয়ে 4/3 পাই আর কিউ দিয়ে আমি বসিয়ে দিলাম, ফর্মুলাতে বসিয়ে বের করলেও আর এর ভ্যালু বেরিয়ে যায়। এটার অ্যান্সার কত আসছে ক্লিয়ার করিয়ে দিই। এটার অ্যান্সার যেরকম ধরো এখানে কত 32, তো 8 16 3 8 24 4 32, তার মানে 8 × 4 কিউব রুট, 8 থেকে 2 বেরোবে 2√4 অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। এটার অ্যান্সার আর এর ভ্যালু 2√4 হয়। এখানে 2 সেন্টিমিটার দিয়েছে, বাট √4টাও হবে, আই থিঙ্ক এখানে 2√4 হবে, ঠিক আছে। ছেড়ে দিলাম এই কোশ্চেনটা, পরে কোশ্চেনটা দেখো। এখানেও আমি বলি, পরীক্ষায় এই কোশ্চেনগুলো আসছে, আশা করি অনেক কনসেপ্টটা তোমাদের একটু একটু করে হয়েছে। ওই কটা জিনিস টোটাল তোমাকে যদি বলি, ট্রায়াঙ্গেল কটা আছে, ট্রায়াঙ্গেল 2Dতে, 2D 2Dতে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল কটা ছিল, ত্রিভুজ কটা ছিল, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এই 4টে জিনিস তোমাদেরকে করিয়েছি, ঠিক আছে। তাহলে 4টে ট্রায়াঙ্গেল তুমি পেলে। আচ্ছা, ঠিক আছে। তারপরে তুমি যদি চতুর্ভুজে যাও, ঠিক আছে, চতুর্ভুজে যদি যাও, চতুর্ভুজে কি ছিল, স্কোয়ার, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, তাই না। যদি চতুর্ভুজে যদি যাও, তাহলে তো আমি, হ্যাঁ, চতুর্ভুজে যদি যাও, কোয়াড্রিল্যাটারালে যদি যাও, কোয়াড্রিল্যাটারালে যদি যাও চতুর্ভুজ, কোয়াড্রিল্যাটারালে যদি যাও চতুর্ভুজ কি ছিল, বর্গক্ষেত্র মানে স্কোয়ার, বর্গক্ষেত্র, রম্বস, আয়তক্ষেত্র, সামান্তরিক, আর ট্রাপিজিয়াম, 5টা চতুর্ভুজ। হ্যাঁ, তারপরে তোমার বৃত্ত, তাহলে সার্কেল, সার্কেলের তো কি বৃত্ত আর অর্ধবৃত্ত যেটাকে বলে, দুটো দুটো জিনিস শিখতে হবে। এটা 2D তোমার শেষ। এবার 3D তে যদি যাই, 3D তে কি কি এসেছিল, 3D তে আমার এখানে স্পেয়ার এসেছিল, গোলক, তাই তো, হ্যাঁ, স্পেয়ারে দুটো পোর্শন শিখতে হচ্ছিল। এবার দেখো, তোমাদের আমি বলেও রেখেছিলাম, স্পেয়ার শিখতে হলো, তারপরে কি, আচ্ছা, কিউবয়েড, কিউবয়েড, ঠিক আছে। এটা একটা দুটোরই একই রকম কনসেপ্ট, ঠিক আছে। তারপরে স্পেয়ার, তারপরে সিলিন্ডার, কোন, প্রিজম, পিরামিড, 1 2 3 4, তোমার 5টা, তাই তো। সিলিন্ডার, শঙ্কু, আচ্ছা, স্পেয়ার, স্পেয়ার হয়ে গেল দুটো পার্ট, কিউবয়েড, তারপরে তোমার সিলিন্ডার, আমি বারবার বলেছিলাম এগুলো ফর্মুলা তোমাকে মুখস্থ করে নিতে হয় একদম, কোন, ছবি সহ, তাহলে বুঝতে সুবিধা হবে, প্রিজম,
বাংলা দিয়েও, আর এখানে পিরামিড, এখানে 4টে, তাহলে কত হলো 4 4 8, 8 আর এখানে 8 6 14, 14 আর 15, 14 আর 5 তোমার 19, তাহলে 19টা টপিক সম্বন্ধে তোমার একটু আইডিয়াটা যদি থেকে যায়, আর কিছুই না, পরিমিতি আর কিছুই না, ওদের একে অপরের সঙ্গে মিলিয়ে মিলিয়ে করতে হবে, কোথাও ঘন থাকবে কোথাও বর্গ থাকবে, হ্যাঁ, বারবার করতে হবে, তাহলে দেখবে এই জিনিসগুলো খুব সহজে হয়ে যাবে। যেমন কি বলেছে 0.88 মিটার কিউব লোহা থেকে, মিটার কিউব বলেছে মানে এটা ঘন কার কার কোনো একটা থাকবে, হ্যাঁ, মিটার কিউব দিয়েছে, ঘনক কিছু একটা, বা কোন একটা লোহা বস্তু পড়ে আছে, এটা ওদের আয়তন বলে দিয়েছে, এটা আয়তন, তাই তো, আয়তন যে কোনো শেপে থাকতে পারে, আয়তন বলে দিই 0.88 মিটার কিউব। লোহা থেকে 14 মিটার দীর্ঘ আর 4 সেন্টিমিটার ব্যাস, দৈর্ঘ্য আর ব্যাস বিশিষ্ট কতগুলি দণ্ড পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানে তুমি মিটার আছে যেহেতু মিটার কিউব, এখানে 14 মিটার আছে, তাহলে এটাকে মিটারে কনভার্ট করো, হ্যাঁ, তাহলে 100 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিটার, তাই না, তাহলে 4 সেন্টিমিটার, হ্যাঁ, তাহলে 1 সেন্টিমিটার তাহলে কত হয়ে যাবে 1/100 মিটার, তাহলে 4 সেন্টিমিটার ইকুয়াল টু 4/100 মিটার, তার মানে 0.04 মিটার, তাহলে এখানে তুমি 0.04 মিটার, ঠিক আছে। তাহলে তোমাকে এইভাবেই কোশ্চেনগুলো করতে হবে। এবার অ্যান্সারটা বের করে দেখি। এটা এটা কি বলেছে, ব্যাস 14 মিটার দীর্ঘ আর 4 মিটার ব্যাস বিশিষ্ট কতগুলো দণ্ড পাওয়া যাবে, মানে তোমার এইটা সিলিন্ডারই চেয়েছে, তাই না। তো এইখানে যদি আমি যাই, তো ব্যাস যদি 4 সেন্টিমিটার হয় তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাবে 2 সেন্টিমিটার, কতগুলি দণ্ড পাওয়া যাবে, তাহলে এটা হাইট আছে 14 মিটার, তাহলে এটা ক্ষেত্রফল আর এটার আয়তন ভলিউম বের করে নাও, চোঙের ভলিউম হয়ে যাবে 2 পাই আর, না পাই আর স্কয়ার, সরি পাই আর স্কয়ার, মানে হচ্ছে এখানে 2 তার স্কয়ার ইনটু 14, তাই তো, তাহলে 22/7 ইনটু 4 ইনটু 14, 22 ইনটু 8, 16, 11 ইনটু 16, তাই তো, তাহলে এখানে কত আসছে 6 6 কে 7, 1 তো নাকি, ঠিক আছে। তো এবার ভলিউম পেয়ে গেলাম, এটা ভলিউম পেলাম, এটা সেন্টিমিটার আছে, তাহলে সেন্টিমিটার কিউব পেয়ে গেলাম। তো আমি ওটাই বললাম যদি এই সেন্টিমিটারটা যদি মিটারে কনভার্ট করে নিতে তাহলে আমাদের ঝামেলাটা মিটে যেত, যেহেতু কিউবে আছে তো, তো এই জায়গাটাতে একটু গন্ডগোল হয়ে যাবে, যদি মিটারে করে নিতে তাহলে সুবিধা হতো, তাহলে এটা ইকুয়াল টু 0.02 মিটার করতে পারতাম, 0.02 মিটার হয়ে গেলে এই জায়গাগুলো আমরা 0.02 স্কোয়ার হতো, তাই তো, তাহলে এখানে তোমার আসতো 4/4টা শূন্য হয়ে যেত, দুটো শূন্যকে স্কোয়ার করলে 4টা শূন্য হয়ে যেত, তাহলে এটা বাই 4টে শূন্য, মিটার কিউব যদি করতে হতো তাহলে 176 বাই 1 2 3 4, এটা মিটার কিউব, তাই তো। তো এবার ভাগ করে দিলে তোমার হয়ে যাবে, আর কিচ্ছু না, 0.88 বাই 176, আর এখানে 1 2 3 4, দুটো উঠে গেল, এই দুটো কেটে গেল,
তাহলে এবার কত হচ্ছে, 88 দুগুণি চলে যাচ্ছে না, 2 আর এটা ছিল হ্যাঁ, আর এটা 100 কাটলে এটা 50, এই যে অপশন সি 28 অ্যান্সার 50, ঠিক আছে। তো এটা কিছুই না, এটা দেখো এখানে একটা কনফিউজ দিয়েছিল তোমাদের সবাইকে করার জন্য, যে এটা আবার কেমন কথা, 14 মিটার দীর্ঘ ও 4 মিটার ব্যাস বিশিষ্ট কতগুলি দণ্ড বাজাবে। এবার দণ্ডটা কিরকম হবে, না দণ্ডটা হবে সিলিন্ডারের মতো, মানে অবভিয়াসলি যেরকম ধরো একটা হয় না বাড়ি তৈরি করার যে শিক গুলো হয়, লোহার বড় বড় শিক গুলো, সেরকম বলতে এরকম হতে পারে, যে ব্যাস ওর ভেতরটা কি সার্কেল থাকে, আর লম্বা বলে দিয়েছি 14 মিটার দৈর্ঘ্য। তো এইভাবেও আমরা অ্যান্সার করতে পারি। আচ্ছা পরের আর করবে, 46টা আছে কোশ্চেন, আজকে তো শেষ হবে না। চলো করো পরের কোশ্চেন, করো দেখো কোশ্চেনটা করো, তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ 26শে সেপ্টেম্বর যদি পরীক্ষা হয় তার আগে আমাকে কমপ্লিট করে ফেলতে হবে, তার আগে একদম পুরোপুরি কমপ্লিট করে ফেলতে হবে। তো বলেছে এখানে একটি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল 228 বর্গ সেন্টিমিটার, উচ্চতা 6 সেন্টিমিটার, সমান্তরাল বাহুদের অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে তখন তো এটা তো সহজই আছে। ট্র্যাপিজিয়াম, এটা ধরো যদি ট্র্যাপিজিয়াম হয়, এটা সমান্তরাল, এটা সমান্তরাল বাহুদের রেশিও কত দিয়েছে, এটা 9x হলে এটা 10x, আর 228 সেন্টিমিটার স্কোয়ার, আর হাইট কত দিয়েছে 6 সেন্টিমিটার। তাহলে 228 কে যদি 6 দিয়ে ভাগ করি কত আসে, মানে ক্ষেত্রফলকে যদি উচ্চতা দিয়ে ভাগ করে দিই, তাহলে এই দুটোর কি হয়ে যায়, দেখো আমি পাচ্ছি কি পাচ্ছি, দেখো আমরা কি জানি 9x বাই 9x প্লাস 10x বাই 2 ইন্টু h ইকুয়াল টু এরিয়া, তাই না? তো এবার যদি আমি এটাকে ভাগ করি কত দাঁড়ায়, 6 বাটো 3 6 18 48 7 48 36 38 মানেই দেখো 38টা কোন দুটোর যোগফলের হাফ না, মানে ব্যাপারটা আমি বলতে চাইছি এই জিনিসটা, এই 38 ইকুইভ্যালেন্ট টু এই পোর্শনটা, এই পোর্শনটা সমান ইকুয়াল, তাহলে আমি বলতে পারি যে 9x প্লাস 10x বাই 2 ইকুয়াল টু 38, অতএব 19x x ইকুয়াল টু 38 ইন্টু 2 বাই 90, তো 2 4 4, x এর ভ্যালু 4 হয়ে গেল। তাহলে বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত, ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত, তাহলে 9:10, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করে দাও, 36 40, এই আনসার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এটা সহজ ছিল, ট্র্যাপিজিয়ামের ফর্মুলাগুলো তোমরা মনে রাখলেই আস্তে আস্তে হয়ে যাবে, মানে ফর্মুলাগুলো আমি বারবার বলবো একটাই জিনিস, ছবি আর ফর্মুলা, এবং ফর্মুলাটা মাথায় তখনই কেটে যাবে যখন এই কোশ্চেনগুলো পরপর তোমরা নিজেরা করবে। করো এই কোশ্চেনটা করে ফেলো, টাইম আছে, একটু সময় একটু বেশি লাগবে, আমি আজকে শেষ করব, তাড়াতাড়ি তোমরা পেরে যাবে। করো। বলেছে একটি বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 8 সেন্টিমিটার, তাহলে শঙ্কু কি, শঙ্কুটা কেমন দেখতে হয়, চোঙকে 1/3 আয়তন করে দিলে শঙ্কু হয়ে যায়, মানে এটা চোঙ, এটা চোঙ, এটা যদি চোঙ হয় এবং এই পোর্শনটায় যদি শঙ্কু করতে হয়, শঙ্কুটা করব কি, এই পোর্শনটাকে, এটা হচ্ছে তির্যক উচ্চতা, ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল শঙ্কু। তো বলেছে একটি বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 8 সেন্টিমিটার, তাহলে এখানে 8 সেন্টিমিটার, আয়তন 24 পাই, আচ্ছা এত আয়তন দিয়ে দিয়েছে, তাহলে ভূমির ব্যাসার্ধ কত,
তো তাহলে করো এই কোশ্চেনটা, ফর্মুলাটা নিয়ে আসো। শঙ্কুর ভলিউমটা কি হয়? শঙ্কুর ভলিউমটা হচ্ছে এই চোঙের ভলিউমের 1/3। চোঙের ভলিউম কি ছিল? পাই আর স্কোয়ার এইচ ছিল, তো সেটাকে 1/3 করে দিলে শঙ্কুর ভলিউম হয়ে যায়। তো দেখো কত কি বলেছে, ভূমির উচ্চতা বলেছে, মানে আর এর ব্যাপারটা, ভূমির ব্যাসার্ধ চেয়েছে, মানে আর চেয়েছে, তাই তো, মানে এই আর এর ভ্যালুটা চেয়েছে। তো করে ফেলো, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইচ মানে 8 সেন্টিমিটার, এইচ, তাই না, ইন্টু 8 সেন্টিমিটার ইকুয়াল টু 24 পাই। তাহলে ক্যালকুলেশন করো দেখি, ক্যালকুলেশন যদি করা যায় তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু সব একবার এই দিকে নিয়ে চলে আসো, সব থেকে ভালো হয় এটাই। 24 পাই ইন্টু নিচে 3 আছে, উপরে 3 চলে গেল, আর এইদিকে পাই নিচে চলে আসলো, ইন্টু 8টাও নিচে চলে আসলো। তাহলে এবার তুমি ক্যালকুলেশন করো, পাই আর পাই কেটে গেল, 8 3 8 24, তাহলে 3 স্কোয়ার, তাহলে অতএব আর ইকুয়াল টু 3। ও বেরিয়ে গেল, এটাই অ্যান্সার, তাই না? তো চোঙ আর শঙ্কুটার সঙ্গে রিলেটেড জিনিসগুলো আছে। এটা স্লাইড উচ্চতা মানে তির্যক উচ্চতা, তো এটা এখনো চাইনি। ক্ষেত্রফল তো আমরা বুঝে গেছি 1/3 হয়ে যায়। ঠিক সেম সেম জিনিস তোমাদের এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, পরে হয়তো পেতেও পারো। প্রিজম কি হয়? প্রিজম হচ্ছে, প্রিজমের 1/3 হয়ে যায় পিরামিড। আচ্ছা পরে যাচ্ছি, কোশ্চেন আসো, করো এই কোশ্চেনটা, করো, খুব আসে পরীক্ষায়, করো এই কোশ্চেনটা, পারবে এটা, আশা করি এটা পারবে, ওই জন্য আমি বলছি তোমাদের করতে, করো। একটি চাকার ব্যাসার্ধ 21 সেন্টিমিটার। চাকা, চাকাটা তো সার্কেল গোলাকার হচ্ছে না, তো এর পরিধিটা তুমি বের করলেই তো হয়ে যায়, আর তো কিছুই না। এটার ব্যাসার্ধ বলে দিয়েছে 21 সেন্টিমিটার, হ্যাঁ, আর তো 2 পাই আর এটার পরিধি, তাই না? তো পরিধি তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু 21, দেখলে এমন এমন সংখ্যা যেটা 7 কেটেই যায়, ঠিক আছে? তাহলে কত হয়, 6 7 12 2 হাতে 1 12 13, 132 সেন্টিমিটার। এবার বলেছে যে চাকাটি এত মিটার দূরত্ব অতিক্রম করতে কতবার ঘুরবে, তাহলে এত সেন্টিমিটার ইকুয়াল টু 1.32 মিটার, তাই তো? তাহলে তুমি ডাইরেক্টলি অতএব কতবার ঘুরবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 924 মিটার ভাগ 1.32। কত হয় দেখো, পয়েন্ট উঠে তাহলে এখানে 0 0 করে দিতে পারে, একই ব্যাপার, সেন্টিমিটারে কনভার্ট করে দিতে পারে। তো এবার তুমি ক্রস করলে এটা কত, 8 দিন 24, 8 8 যাবে না, 4 দিয়ে যাবে, 4 দিয়ে তো যাচ্ছে। তো 4 দুগুণে 12, আর এখানে 4 দুগুণে 12, তাহলে এখানেও তোমার 4 দিয়ে কত আসছে, 4 দিয়ে যাবে, 4 দুগুণে 8 12, 4 3 4 12, 4 4 0 0, এটা 11 11 দিয়ে চলে যাবে, 11 দুগুণে 22, 11 দিয়ে 2 11 22, 11 11 0, তো 2 দিয়ে যদি কাটি, 2 দিয়ে কাটলে কত হয়, ফাইনাল অ্যান্সার বলে দিচ্ছি, 2 1 2 0 5 0। কি হলো আবার, ওয়েট, 11 দুগুণে 22, 11 2 11 22, 11 কে 11 দুটো শূন্য, ঠিক তো ছিল, 2 দিয়ে কাটলে 1050 ছিল। তোমাদের কত বেরোলো, 924/33 কেন? একটি চাকার ব্যাসার্ধ 21 সেন্টিমিটার, চাকাটি এত মিটার দূরত্ব অতিক্রম করতে কতবার ঘুরবে, তো ব্যাসার্ধ মানে পরিধি, পরিধি বের করতে হবে আমাকে, কারণ পরিধি কেন বের করতে হবে, কারণ চাকাটি ধরো এই যে রাস্তা,
রাস্তার এইটা যেতে 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 এই রাস্তা গিয়ে মানে এটা ঘুরতে 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 এইখানে কোনো একটা জায়গাটা আসলো, মানে কমপ্লিট হলো আর কি, কমপ্লিট একটা সার্কেল হলো। এই কমপ্লিট সার্কেল সার্কেল যদি হয়তো করে দিই আমার চাই 2 পায়ার মানে 2 × 22/7 × 8, 7 কাটলো 3 দিয়ে, এখানে কত হলো 22 × 2, কি দেয় এরা? 2 × 22/7 ইন্টু এটা সেন্টিমিটারকে মিটারে করেছে, একই ব্যাপার। এটা অ্যান্সার 700 করেছে, ঠিক আছে 700 তো আমার বেরোচ্ছে। তোমরা করে দেখো তো অ্যান্সার কত বেরোচ্ছে তোমাদের। 1.32 3 ইন্টু ঠিকই তো আছে। কত বেরোচ্ছে তোমাদের ক্যালকুলেশন? স্যার আমারও তো সেই 132 মানে 1.2 মিটারই হচ্ছে। এটা অ্যান্সার এরকমই বেরোবে, ঠিক আছে। এটা আমার এই ক্যালকুলেশন কথা ভুল হয়ে যায়, 700 হবে। দাঁড়াও দেখে নিচ্ছি, মানে 4 দিয়ে কেটেছিলাম না, 4 দুগুণি 3 4 12 ভুল করেছি, 3 4 12, 4 দিয়ে কেটেছিলাম, 3 4 12, 3 4 12 22 করে দিয়েছিলাম, এটাই ভুল হয়েছে। তাহলে 11 দিয়ে এখানে করলে ঠিকই আছে। এখানে তাহলে তোমার এখানে 3 আসতো, আর 3 দিয়ে কাটলে এখানে এখানে 21 হয়ে আসতো, 3 7 21, ঠিকই আছে আনসার। আমরা এখানেই ক্যালকুলেশন একটু ভুল করে দিয়েছি, তাই বলি। তো এইভাবেই আনসারটা হবে 700 বার। হ্যাঁ ক্যালকুলেশন ঠিকই আছে, এতদূর ঠিকই আছে। চলো, এটা কি বলেছে দেখো, ত্রিভুজাক্ষেত্রে একটি মাদুরের ক্ষেত্রফল 24 বর্গফুট। ত্রিভুজাক্ষেত্রে একটি মাদুরের ক্ষেত্রফল বলেছে 24 বর্গফুট। এবার ত্রিভুজটা কেমন ত্রিভুজ আমি জানি না, ঠিক আছে, পরে দেখি। এবং এর ভূমির মাপ 3 ফুট, 3 ফুট, ওকে। উচ্চতা নির্ণয় করো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? হাফ ইন্টু ভূমি মানে 3 ইন্টু উচ্চতা হচ্ছে কত, h ইকুয়াল টু 24, তাহলে h ইকুয়াল টু কত হয়ে যাবে 24 ইন্টু 2/3, 16। দেখছো কত সহজ কোশ্চেন। ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার ত্রিভুজটা কিসের আছে কিছুই জানি না, ভূমি বলে দিয়েছে, উচ্চতাটা সঙ্গে বের করতে হবে। দেখ কত সহজ কোশ্চেনের মধ্যে চলে এসেছে, দেখছো এইরকমই থাকে। এটা এসছে ফরেস্ট গার্ড 2017। চলো পরে কোশ্চেন, পিএসসি ফায়ার সার্ভিসের পরীক্ষা এসছে, করো দেখি, করো দেখি। এবার কোশ্চেন গুলো দেখো, এবার সব পরীক্ষায় আসা কোশ্চেন গুলো, এতক্ষণ ধরে পরীক্ষায় আসা কোশ্চেন ছিলই না, কনসেপচুয়াল ছিল, এগুলো সব পরীক্ষায় আসা কোশ্চেন গুলো দিয়েছে। দেখো, একটি 10 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার আকৃতি কাপড়ের থেকে কেউ সবচেয়ে বেশি কতগুলি 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার টুকরো কেটে নিতে পারে? তো ক্ষেত্রফল কত হবে, 10 স্কোয়ার, বর্গক্ষেত্র তো, তাই না? এবার ব্যাপারটা হচ্ছে মানে 100/9, 9 11 99, 1 মিটার বাকি পড়ে থাকছে, তাই তো? মানে এটা যদি একটু প্র্যাকটিসে করো তাহলেই তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এটা যদি 10 সেন্টিমিটার হয়, 10 সেন্টিমিটার হয়, এখানে 10 সেন্টিমিটার হয়, এখানে 3 সেন্টিমিটার ছোট ছোট টুকরো, তাহলে 3 সেন্টিমিটার যদি আমি 3 3 6 3 9, এটা এটা 1 সেন্টিমিটার ধরলাম, এখানেও ঠিক 3 3 6 3 9, এটাও 1 সেন্টিমিটার, মানে 1 2 3 4 5 6 7 8 9। এই পোর্শনটা 11 আসছে না, ঠিক আছে, কারণ আকৃতি কাপড় টুকরো থেকে কি সব থেকে বেশি কতগুলো এত, মানে এটা বর্গাকার কাটতে বলেছে, তাই তো? তো বর্গাকারের ফর্মুলাতে কিন্তু এরকম আসবে না, ঠিক আছে। হ্যাঁ এখানেও ওইভাবেই করেছে, এটা 11 হবে না, এটা কিন্তু 9 হয়ে যাবে। ডাইরেক্টলি আমি করতে পারি না এইভাবে, কারণ তুমি যদি
এইভাবে যাও, কারণ বড় ক্ষেত্র তো 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, তার মানে এটাও যোগ করলে 10 আসছে, এটাও যোগ করলে 10 আসছে। তাহলে এবার বর্গাকার কাপড় লাগবে, তাহলে আমার বাকি পোর্শন গুলো বাকি থেকে গেল, মানে এগুলো এগুলো বাদ, এগুলো আমার ইউজ হলো না। এবার যদি বলতো যে না দুইয়ের কত, দুইয়ের তো পুরোপুরি কেটে যায়। যদি বলতো যে না 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার না করে 2 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার যদি করতো, তাহলে দুই তো পুরোপুরি কেটেই যাচ্ছে, তাই না? 1 2 3 4 5, 1 2 3 4 5 পুরোপুরি কেটে যাচ্ছে। তখন তুমি ডাইরেক্টলি তুমি ভাগ করলে বেরিয়ে যেত, কিন্তু এটা তো ভগ্নাংশে ভাগ করে বেরোচ্ছে না। চলো এটা অ্যান্সার তাহলে 9 হবে। করো দেখি এই কোশ্চেনটা, অ্যান্সার বলো। বুঝতে পারছি না, মানে দেখো যদি করতে মানে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি পরের দিন করাতে পারি, কোনো অসুবিধা নেই যে পরের দিন বাকি পোর্শনটা করিয়ে তারপরে তোমাদের নতুন চ্যাপ্টার যেটা বাকি আছে টাইম স্পিড ডিসটেন্স শুরু করে দেবো, অসুবিধা কিছু নেই। এটা করে নাও, এটা করেই আমি ছেড়ে দেবো, করো। একই কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্তের পরিধি যথাক্রমে 88 সেন্টিমিটার 132 সেন্টিমিটার। তাহলে কি হয় ব্যাপারটা, এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, এটার সার্কেলের পরিধি এটা যদি r হয়, এটা r, এটা ব্যাসার্ধ, তাহলে 2 পাই r, এটা 88 আর 2 পাই r, এটা 132, তাই তো? তাহলে তাদের ক্ষেত্রফলের, ওই দুটি বৃত্তের মধ্যবর্তী স্থানের ক্ষেত্রফল কত? দুটি বৃত্তের মধ্যবর্তী স্থানের ক্ষেত্রফল, এই পোর্শনটা করো। এখান থেকে r বের করো, এখান থেকে r বের করো, তখন তারপরে ক্ষেত্রফল বিয়োগ করে দেবে। আচ্ছা, এই প্রশ্ন মধ্যবর্তী মানে কি বলতে দুটি বৃত্ত মধ্য, ও দুটি বৃত্তের মধ্যবর্তী স্থান। আচ্ছা আচ্ছা, দুটি বৃত্তের মধ্যবর্তী স্থান বলতে এই বৃত্ত মানে এই পোর্শন, তাই না? এই পোর্শন, তার মানে একটা ক্ষেত্রফল বড়টা ক্ষেত্রফল থেকে এইটা ক্ষেত্রফল বের করে দেবে, মানে এখানে তো পাই আর স্কোয়ার আর এখানে পাই ছোট আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার, এটা অ্যান্সার যেটা বেরোবে সেটা অ্যান্সার। বের করে দেখো এটা অ্যান্সার কত পাচ্ছ। দুবার পাই লেখার দরকার নেই, তাহলে এখানে পাই কমন নিয়ে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা করলে অ্যান্সার বেরিয়ে যাবে। 2 পাই আর মানে তাহলে এখানে 88 ইন্টু 22/7, উপরে তাহলে 7 চলে আসছে, নিচে 22 আর নিচে 2, 22 মানে 44, তাহলে কত হচ্ছে এখানে 14। আচ্ছা 14 যদি হয় তাহলে আর এর ভ্যালু 14, তাহলে পাই মাইনাস 14 স্কোয়ার, আর এখানে কত আসছে, এখানেও আসবে হচ্ছে তোমার 132 ইন্টু 7/22 ইন্টু, আচ্ছা নিচে ইন্টু 2, এটা 3 সাথে 21, তাহলে এখানে 21 স্কোয়ার করো। পাই মানে 22 এর 7 ইন্টু 21 স্কোয়ার মানে 14 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি করলে কত হয়, 21 আর 14 যোগ করলে তোমার হয়ে যাচ্ছে 35, আর মাইনাস করলে হচ্ছে 7, ওই একই বেরোলো, করে দিতে পারো। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এখানে 35 ইন্টু 7, 7 7 কেটে গেল, 35 মানে 22 ইন্টু 35, তাহলে 11 ইন্টু 70, 77 0, অপশন ডি অ্যান্সার 34। ঠিক আছে, আজকে এতটাই থাক, ঠিক আছে? এই কোশ্চেনটা বুঝতে পেরেছো সবাই? হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি।
হ্যাঁ স্যার, হ্যাঁ। বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবে, আমি ভিডিও দিয়ে রাখছি, আশা করি হয়ে যাবে। ভিডিওটা যদি ঠিকঠাক হয়ে যায় তো